আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি ১৯০৮। আমি হাসনা আছি আপনাদের সাথে। দেওয়ানি কার্যবিধি এই আইনটা শুনতে আপনারা অনেকে ভয় পান বা অনেকের কাছে কঠিন মনে হয়। কিন্তু এই আইনটা কিন্তু সহজ এবং আমাদের বার এমসিকিউতে খুব ইজিলি এখান থেকে ১৫ থেকে ১৬ মার্কস আমরা এখান থেকে পেতে পারি কমপক্ষে। অনেকে তো এখানে আরও ভালো করেন। কিন্তু কি হবে আমাদের একটু বুঝে, বুঝে পড়তে হবে। আমরা ১ম এ ধারাগুলো পড়ে ফেলবো, তারপরে আদেশে যাব এবং যে ধারার সাথে সে আদেশটা সংযুক্ত আছে আমি বলে দিব এবং যদি সম্ভব হয় ধারার সাথেই আমি আদেশগুলো পড়িয়ে ফেলবো। এটা পড়ানোর সময় কখনো ধারার সাথে আদেশটা পড়িয়ে ফেলবো, আবার কখনো কি হবে আদেশটা পরে পড়াবো। তো আমরা প্রারম্ভিক কিছু জিনিস আমরা জেনে রাখি যে এখানে কি, কি বিষয়টা আসলে আছে। তো ১ম এ যেটা বলি যে দেওয়ানি কার্যবিধি এটা সর্বপ্রথম বিধিবদ্ধ হয় ১৮৫৯ সালে, পরবর্তীতে এটা প্রণীত হয় ১৯০৮ সালে, এটা কার্যকর হয় ১লা জানুয়ারি ১৯০৯। এখানে মোট ধারা আছে ১৫৮টি, খণ্ড আছে ১১টি, তফসিল আছে ৫টি, প্রথম তফসিলে ৫১টি আদেশ আছে। আর বাতিল তফসিল হচ্ছে ২য় এবং পঞ্চম তফসিল হচ্ছে গিয়ে এখানে বাতিল। তো এই যে দেওয়ানি কার্যবিধি এটা কিন্তু একটা পদ্ধতিগত আইন, খেয়াল করবেন এটা কিন্তু একটা পদ্ধতিগত আইন। তো এখানে ধারা ১ থেকে আমরা শুরু করব। ধারা ১ এ যে বিষয়গুলো থাকে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও কার্যকারিতার সীমা। প্রশ্ন যদি খুব সহজ হয় তাহলে এসব জায়গা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে যে এটি সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। এটা কত ধারার বক্তব্য আপনি যদি পড়ে না যান, আপনার মাথার মধ্যে যদি এটা না থাকে তখন ওই পরীক্ষার সময় কিন্তু হুট করে এটা চলে আসবে না, এটা এক ধারার বক্তব্য। অর্থাৎ এইসব জায়গা থেকেও কিন্তু কি হতে পারে, প্রশ্ন হতে পারে। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এই নামে এটা অভিহিত করা হবে, এটা কোথায় বলা আছে, এটা এক ধারার মধ্যে বলা আছে। খুবই সহজ জিনিস, কিন্তু একবার যদি দেখে না যান তাহলে কি হবে না, এই সহজ জিনিসগুলো কি হয় না, অনেক সময় সহজ হয় না। তাই আমাদের একটু দেখে যেতে হবে আগে থেকে। আচ্ছা, ২ ধারা চলে যাব। ২ ধারা কি আছে, আমাদের সংজ্ঞার ধারা আছে। ধারা ২, ধারা ২ এ যেটা আছে সংজ্ঞা, অনেকগুলো সংজ্ঞা আছে। আমরা বেসিক কিছু জিনিস এখানে জানবো, তার মধ্যে মূল যে জিনিসটা আমরা এখানে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে ডিক্রি। ডিক্রি বলতে আমরা কি বুঝি, ডিক্রি বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা একটু জানার চেষ্টা করব। এটা আছে ২ এর ২ এ, ২ এর ২ এর মধ্যে ডিক্রি কথাটা বলা আছে। আসলে ডিক্রি বলতে সেই জিনিসটাই বোঝায় দেওয়ানি আদালতে যখন একটা মামলা হয় এবং এই মামলার সাক্ষ্য প্রমাণ সবকিছু শেষে যখন একটা পক্ষর কোনো একটা প্রতিকার আদালত দেয়, যে তার একটা অধিকার বা তার একটা প্রতিকার যখন দেয়, সেটাকে কিন্তু বলা হচ্ছে কি ডিক্রি। অর্থাৎ যার মাধ্যমে বা যে বিষয়ের মাধ্যমে কি হচ্ছে, আদালত কি করছে, কোনো পক্ষকে কোনো একটা প্রতিকার দিচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে কি ডিক্রি। কোথায় বলা আছে, এটা কিন্তু বলা হচ্ছে আপনার ২ এর ২ এ ডিক্রি সংখ্যাটা আছে। আচ্ছা, এখন আরজি খারিজ, বাতিল বা নাকচের যে আদেশ, যেটা আমরা আদেশ ৭ বিধি ১১তে পড়ি, সেটাও কিন্তু কি হবে, ডিক্রি হিসেবে গণ্য হয়। ঠিক আছে, ৭ এর ১১তে যে আদেশটা হয় সেটা কি আরজি খারিজ। আরজি খারিজের যে আদেশ, এটা কিন্তু একটা আদেশ হয়, হ্যাঁ, সেটাও কি হবে, সেটাও কিন্তু ডিক্রি হয়ে যাবে। কোথায় বলা আছে এটা, এটা ২ এর ২ এ সেটা বলা আছে, এটাও কিন্তু একটা ডিক্রি হবে, মাথায় রাখবেন। এছাড়া ১৪৪ ধারায়, ১৪৪ ধারায় প্রত্যর্পণের যে আদেশগুলো হয় সেটাও কি ডিক্রি হিসেবে গণ্য হবে। তাহলে ১৪৪ ধারা অনুযায়ী প্রত্যর্পণ সম্পর্কিত যে আদেশ সেটা কি হবে, ডিক্রি হিসেবে গণ্য হবে। এছাড়া আরজি খারিজ, বাতিল বা নাকচের যে আদেশ ৭ এর আদেশ ৭ বিধি ১১ অনুযায়ী, সেটাও কি হয়ে যাচ্ছে, সেটা ডিক্রি হিসেবে গণ্য হবে। আর ডিক্রি হিসেবে গণ্য হবে নাকি, ডিক্রি হিসেবে গণ্য হবে না। যে আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে সেগুলো ডিক্রি হিসেবে গণ্য হবে না। এছাড়া কোনো ত্রুটির জন্য খারিজ আদেশ, ত্রুটির জন্য খারিজ আদেশ সেটাও ডিক্রি হিসেবে গণ্য হবে না। তাহলে কি ডিক্রি বলতে আমরা কি বুঝি এবং সাথে সাথে কোন ক্ষেত্রে কোনগুলোকে ডিক্রি হিসেবে গণ্য করা হচ্ছে এবং কোনগুলোকে ডিক্রি হিসেবে গণ্য করা হচ্ছে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। এরপরে আরো অনেকগুলো সংজ্ঞা আছে, নিজেরা একটু দেখবেন, আসলে এগুলো বোঝানোর মতো কিছু নাই। ২ এর ৮টা একটু খেয়াল করেন। ২ এর ৮ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিচারক, দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসার, দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসার। এছাড়া ২ এর ৩টাও একটু দেখা যেতে পারে। ২ এর ৩ এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার ডিক্রিদার, যার পক্ষে ডিক্রি প্রদান করা হয়, এটা হচ্ছে ডিক্রিদার। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে ২ এর ৯ রায়। ২ এর ৯ কি আছে, রায়। রায় বলতে আসলে আমরা
কি বুঝি? রায় বলতে আসলে সেটাই বোঝায় ডিক্রি বা আদেশের ভিত্তি হিসাবে বিচারক যে বর্ণনাটা দেয়, অর্থাৎ একটা ডিক্রি যে প্রদান করা হলো বা একটা আদেশ যে প্রদান করা হলো, এটার তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে বা একটা ভিত্তি থাকে। এই যে ভিত্তিটা সেটাকে বলা হচ্ছে রায়। 2-10 কি? 2-10 বলা হচ্ছে আপনার দায়িক। 2-10 আছে দায়িক, যার বিপক্ষে ডিক্রি প্রদান করা হয়েছে। 2-11 বৈধ প্রতিনিধি, লিগাল রিপ্রেজেন্টেটিভ। এটা কি? বৈধ প্রতিনিধি সম্পর্কে বলা হচ্ছে 2-11 মধ্যে। খেয়াল রাখবেন এগুলো। বৈধ প্রতিনিধি কি? সেটা যে ব্যক্তি আইনগতভাবে মৃত কোনো ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন, যে মৃত ব্যক্তির সম্পত্তির পরিচালনা করেন এবং যে ব্যক্তি প্রতিনিধি হিসেবে মামলা করেন বা প্রতিনিধি হিসেবে যার বিরুদ্ধে মামলা করা যায়, সেই ব্যক্তি কি বলা হচ্ছে? সেই ব্যক্তিকে বলা হচ্ছে আইনগত প্রতিনিধি বা বৈধ প্রতিনিধি। অর্থাৎ কোনো ব্যক্তি মারা গিয়েছেন, মারা যাওয়ার পর তার যে সম্পত্তি, সেই সম্পত্তির ব্যবস্থাপনা পরিচালনা, সেখানে যদি কোনো মামলার বিষয় থাকে বা সেই সম্পত্তিতে যদি কোনো মামলা করা হয় সেটা জবাবদান, এ সমস্ত জিনিস যিনি দেখবেন তাকে বলা হচ্ছে বৈধ প্রতিনিধি। এরপর যেখানে চলে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে 2-12 কি আছে সেটা? সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। অন্তর্বর্তীকালীন মুনাফা বা এটাকে ইংলিশে বলা হচ্ছে আপনার মেন্স প্রফিট। এখানে এই জায়গাটা একটু ভালো করে আমরা জেনে রাখবো। এখানে যেটা বলা হচ্ছে, বেআইনি দখলদার দাবি উক্তরূপে দখলকৃত সম্পত্তি হতে কার্যত যে মুনাফা লাভ করেছে বা সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করতে পারত, সুদসহ উক্ত মুনাফাকে বোঝায়। কিন্তু বেআইনি দখলদার ব্যক্তির সম্পত্তির কোনরূপ উন্নতি করে থাকলে ও সে ওই উন্নতির ফলে কোনো মুনাফা হয়ে থাকলে তাহলে তা আওতার মধ্যে পড়বে না। অর্থাৎ অন্তর্বর্তীকালীন মুনাফা বা মেন্স প্রফিট বলতে আমরা সেই জিনিসটাকে বুঝাবো। প্রথমে কি হতে হবে? প্রথমে এই যে দখলটা, সেই দখলটা হতে হবে আপনার বেআইনি। বেআইনি দখল কেমন? বেআইনি একটা দখল হবে, সেই দখল থেকে কি হচ্ছে? স্বাভাবিক বুদ্ধিমত্তায় কি হলো? স্বাভাবিক বুদ্ধিমত্তায় যে প্রফিটটা আসছে সেটাই হচ্ছে গিয়ে আপনার কি হবে? আপনার অন্তর্বর্তীকালীন মুনাফা হবে। যেমন ধরেন আপনার একটা জমি, সেই জমিতে কি আছে? সেই জমিতে আপনার মনে করেন রুম আছে, এরকম কতগুলো রুম আছে, যে রুমগুলোতে কি হয়? ভাড়া পাওয়া যায়। এটাকে কেউ কি করলো? বেআইনিভাবে দখল করে নিল। এখন এই রুমগুলো থেকে মনে করেন আপনি 10,000 টাকা মাসে প্রতি মাসে ভাড়া পান, তাহলে এই 10,000 টাকা হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। স্বাভাবিকভাবে কি হচ্ছে? এখান থেকে এই ভাড়াটা আসছে, কেমন? এটা হবে অন্তর্বর্তীকালীন মুনাফা। এখন বিষয়টা যদি এইরকম হয়, যিনি এটা বেআইনিভাবে দখল করে নিয়েছেন, তিনি এখানে আবার কি করলেন? এখানে আবার একটা দোতলা বাড়ি করলেন বা এখানে তিনি আলাদাভাবে রুম করলেন এবং সেই রুম থেকে মনে করেন আবার সে ভাড়া পাওয়া শুরু করলেন, মনে করেন প্রতি মাসে 20,000 টাকা। এইটা কিন্তু কি হবে না? অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না, কারণ এটা নিজে তিনি ডেভেলপ করেছেন। অর্থাৎ যিনি বেআইনিভাবে দখল করেছেন, তিনি যদি ওই সম্পত্তির কোনো উন্নতি সাধন করেন এবং সেখান থেকে যদি কোনো প্রফিট আসে বা মুনাফা যদি আসে, সেটা কি হবে না? সেটা আপনার অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। স্বাভাবিক বুদ্ধিমত্তায় বা স্বাভাবিকভাবে যেই মুনাফাটা আসবে সেটাই কি হয়ে যাবে? সেটা হবে অন্তর্বর্তীকালীন মুনাফা বা মেন্স প্রফিট, কেমন? আচ্ছা, এরপর আরেকটু আমরা দেখি অস্থাবর সম্পত্তি, সেটা আছে 2-13-তে। 2-13 মধ্যে আছে অস্থাবর সম্পত্তি। এখানে কি বলা আছে? সেটা বলা হচ্ছে যে বাড়ন্ত ফসল এর অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, 2-14-তে আছে আদেশ, দেওয়ানি আদালতের এমন কোনো সিদ্ধান্ত যা ডিক্রি নয়। দেওয়ানি আদালতের এমন কোনো সিদ্ধান্ত যেটা ডিক্রি নয়, সেটা হচ্ছে কি আপনার আদেশ। আচ্ছা, এই যে সংজ্ঞার যে বিষয়গুলো আছে, এখানে আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই, নিজেরা একটু দেখবেন। তারপর গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেটা কি করলাম আমি বলে দিলাম। এরপর আমরা চলে যাব ধারা 3-এ। ধারা 3 থেকে এখন পর্যন্ত প্রশ্ন হয়নি, কিন্তু যদি প্রশ্ন সহজ হয়ে যায় তাহলে প্রশ্ন আসতেও পারে। সেজন্য ধারা 3টা একটু আপনাদেরকে কি করছি? আপনাদের জানিয়ে রাখছি। সেটা হচ্ছে আদালতের পর্যায়ক্রম। কি আছে? আদালতের পর্যায়ক্রম, অধীনস্থতা যেটাকে বলা হয়। কোন আদালত কার পক্ষে কাজ করবে, বিষয়টা এরকম। এখানে যেটা বলা হচ্ছে যে হাইকোর্ট যে ডিভিশন এর আওতাধীন থাকবে
ঠিক আছে, জেলা আদালত কি থাকবে, হাইকোর্টের নিচে থাকবে, অধীনে থেকে কাজ করবে, এবং জেলা আদালতে নিম্ন পর্যায়ভুক্ত প্রত্যেকটি দেওয়ানি আদালত ও ক্ষুদ্র বিষয়ক বিচার আদালত হাইকোর্ট ডিভিশন ও জেলা আদালতের আওতাধীন থাকবে। কেমন? তাহলে জেলা আদালত কার অধীনে থেকে কাজ করছে? হাইকোর্ট ডিভিশনের অধীনে থেকে কাজ করছে। আর জেলা আদালতের নিম্নের যে আদালতগুলো আছে এবং ক্ষুদ্র বিষয়ক যে আদালতগুলো আছে সেটা জেলা আদালতকেও কি করবে, মান্য করবে, সাথে সাথে আপনার হাইকোর্ট ডিভিশনকেও মান্য করে তারা কাজ করবে। এই কথাটাই বলা হচ্ছে আপনার ধারা 3-এ সাবঅর্ডিনেশন অফ কোর্ট। যদি প্রশ্ন খুব সহজ হয়েছে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপর যে জায়গাটা চলে যাব, ধারা 5টা একটু দেখে রাখি, এই জায়গা থেকেও আমাদের প্রশ্ন হয়নি। রাজস্ব আদালতে এই আইনের প্রয়োগ সেটা কি, কতটুকু প্রয়োগ হবে? সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যতটুকু প্রযোজ্য করবে ততটুকুই প্রযোজ্য হবে, অর্থাৎ সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যতটুকু প্রযোজ্য করবে ততটুকুই কি হবে, প্রয়োগ হবে, এর বাইরে কিন্তু প্রয়োগ হবে না। যে জায়গাটায় এখন চলে যাব সেটা হচ্ছে আর্থিক এখতিয়ার, ধারা 6। এখানে বোঝার মতো বিষয় আছে। ধারা 6 আর্থিক এখতিয়ার। আমরা জানি যে দেওয়ানি আদালতের এখতিয়ার আছে, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর হচ্ছে বিষয়গত এখতিয়ার। হ্যাঁ, এই এখতিয়ারগুলো আছে। এছাড়া আপিল এখতিয়ার, রিভিশন এখতিয়ার সেটা তো রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে একদম বেসিক। তারপর হচ্ছে আদি এখতিয়ার তো রয়েছে, সেটা তো আছে, কিন্তু এগুলো একটু জানতে হবে। আর আদি এখতিয়ার রয়েছে সেটাও আমরা জানি। তো এই 6 ধারার মধ্যে কিন্তু এই যে আর্থিক এখতিয়ার যে বিষয়টা সেটা আসছে এই 6 ধারায়। 6 ধারায় যে বলাটা আছে সেটা হচ্ছে যে আর্থিক এখতিয়ারের অধিক মূল্য সম্পন্ন মোকদ্দমার বিচার কোনো আদালত করবে না। আর্থিক এখতিয়ারের অধিক মূল্য সম্পন্ন মোকদ্দমার বিচার কোনো আদালত করবে না, অর্থাৎ যে আদালতের যতটুকু আর্থিক এখতিয়ার আছে তার বাইরে যে সে কি করবে না, তার বাইরে সে কোনো মোকদ্দমার বিচার সে করবে না। এখন যে জায়গাটা আমরা যাব যে কোন আদালতের আসলে কতটুকু কি আছে, আর্থিক এখতিয়ার আছে, এটা আমাদের একটু জানা প্রয়োজন। মজার বিষয় হচ্ছে এটা কিন্তু দেওয়ানি কার্যবিধির মধ্যে নেই। এটা কোথায় আছে? এটা আছে দ্য সিভিল কোর্ট অ্যাক্ট, (1887) ঠিক আছে, সেইখান থেকে বিষয়গুলো এসেছে। দ্য সিভিল কোর্ট অ্যাক্ট 1887, সেখান থেকে দেওয়ানি আদালতের যে এখতিয়ার, এই এখতিয়ার সম্পর্কিত বিষয়গুলো কিন্তু সেখান থেকে এসেছে। এবং 2021-এ কি হয়েছে, সেখান থেকে আবার সংশোধনীয় এসেছে, 2021-এ সংশোধনীয় এসেছে। এখানে কি পাবো আমরা, দেওয়ানি আদালতগুলোর যে আর্থিক এখতিয়ার কি আছে সেটা আমরা জানবো। তো সিভিল কোর্ট অ্যাক্টের 18 ধারা, 19 ধারা এখানে এগুলো বলা আছে। এছাড়া 21 ধারার মধ্যে এ সম্পর্কিত বিষয়গুলো বলে দেওয়া আছে। আমরা একটু লিখলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবেন যে কোনটার এখতিয়ার কত। এক থেকে 15 লাখ, আদালত তার হচ্ছে 15 লক্ষ টাকার উপর থেকে, 15 লাখ টাকার, 15 লক্ষ 1 টাকা থেকে আপনার শুরু করে আপনার হচ্ছে 25 লাখ টাকা পর্যন্ত, 15 লাখের উপরে 25 লাখ পর্যন্ত। আচ্ছা, তারপর হচ্ছে পনেরো লক্ষ উপর থেকে, হ্যাঁ উপর থেকে এটা শুরু হবে। আচ্ছা, আর এটা হলো 25 লাখের উপর, এবং তারপর হচ্ছে এটা অসীম। যুগ্ম জজ আদালতেরটা কেমন হচ্ছে 25 লাখের উপরে, এবং তারপর সীমাটা কিরকম, অসীম। জেলা জজ আদালত তারও হচ্ছে একই রকম 25 লাখের উপরে উপর, আর এটা হচ্ছে অসীম। তাহলে দেখেন এই দুটো জায়গার কিন্তু আর্থিক এখতিয়ার এক, অর্থাৎ
যুগ্ম জেলা জজ আদালত এবং জেলা জজ আদালত তাদের কিন্তু আর্থিক এখতিয়ারটা কি হচ্ছে আমরা একই রকম দেখতে পাই। তাহলে সহকারী জজ আদালতের আর্থিক যে এখতিয়ার সেটা হচ্ছে 15 লাখ টাকা পর্যন্ত, 1 টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত। সিনিয়র সহকারী জজ আদালত সে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত। যুগ্ম জেলা জজ আদালত তার 25 লক্ষ 1 টাকা থেকে, এটা উপরে অসীম অনেক টাকা হতে পারে। জেলা জজ আদালত তারও কি হচ্ছে 25 লক্ষ টাকার উপরে এবং থেকে এটা শুরু হবে এবং এর উপরে যেটা হচ্ছে অসীম, অর্থাৎ একই রকমের। এবং এই কথাগুলো কোথায় বলে দেওয়া আছে? এই কথাগুলো বলে দেওয়া আছে কিন্তু আমাদের দ্য সিভিল কোড অ্যাক্ট 1887, সেখানে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। তাহলে 6 ধারা যে বক্তব্য সেটা হচ্ছে যে কোনো আদালতে কি করতে পারবে না, তার যে আর্থিক এখতিয়ার তার অধিক মূল্য সম্পন্ন মোকদ্দমার বিচার করতে পারবে না। অর্থাৎ 20 লক্ষ টাকার একটা মোকদ্দমার মূল্যমান যেখানে আছে সেটাকে আপনি যদি কোথায় নিয়ে যান, সেটাকে যদি আপনি একটা সহকারী জজ আদালতের কাছে নিয়ে যান, সে কিন্তু এই মামলাটার বিচার করতে পারবে না, কারণ তার এখতিয়ার হচ্ছে 15 লাখ টাকা পর্যন্ত। এখানে যদি আপনি একটা 20 লাখ টাকার মামলা নিয়ে যান, সে এখানে বিচার করতে পারবে না। আবার একটা সিনিয়র সহকারী জজ আদালত, এখানে যদি আপনি 30 লক্ষ টাকার একটা মামলা যদি আপনি নিয়ে যান, সেও কিন্তু এটা বিচার করতে পারবে না, কারণ তার সে এখতিয়ারটা নেই। কোথায় বলা আছে? এই কথা বলা আছে এই 6 ধারার মধ্যে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, তারপর যেখানে চলে যাব সেটা হচ্ছে আপনার ধারা 7। ধারা 7 থেকেও এখন পর্যন্ত ওই রকম ভাবে আমরা প্রশ্ন দেখি না, তবু একটু জেনে রাখবো। সেটা হচ্ছে ক্ষুদ্র বিষয়ক আদালত। কি আছে এখানে? ক্ষুদ্র বিষয়ক বিচার আদালত। এখানে যেটা আছে, নিম্নোক্ত বিধানগুলো 1887 সালের স্বল্প এখতিয়ার আদালত আইন 1887 সালে 9 নং আইন মোতাবেক গঠিত, যা উক্ত আইনের অধীনে স্বল্প এখতিয়ার আদালতের এখতিয়ার প্রয়োগকারী অপর আদালতের ক্ষেত্রে নিম্নলিখিত বিধানগুলো প্রয়োগযোগ্য হবে না, যথা ক, অত্র আইনে যে সমস্ত অংশ নিম্নলিখিত বিষয় সম্পর্কিত: 1, ক্ষুদ্র বিষয়ক বিচার আদালত তার বিচার এখতিয়ার বহির্ভূত মামলা, এরূপ মামলার ডিক্রি জারি। 3 হচ্ছে কি স্থাবর সম্পত্তির ডিক্রি জারি। খ, নিম্নলিখিত ধারাগুলো যথা 9 ধারা 91, 92, 94, 95 ধারা যতদূর সম্ভব ইহা নিম্নোক্ত বিষয়ের ক্ষমতা প্রদান করে বা বিষয়ক হয়: 1, স্থাবর সম্পত্তি ক্রয় করার আদেশ, নিষেধাজ্ঞা, স্থাবর সম্পত্তি তত্ত্বাবধায়ক নিযুক্তি। 4, 94 ধারা দফায় বর্ণিত অন্তর্বর্তীকালীন আদেশগুলো এবং 96 হতে 112 ধারা পর্যন্ত ও 115 ধারা পর্যন্ত, অর্থাৎ এগুলোর আর যে কোথায় প্রয়োগ করতে পারবে বা কোথায় প্রয়োগ করতে পারবে না সেটা 7 ধারায় খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। এসব জায়গা থেকে খুব একটা আমাদের প্রশ্ন হয় না, তবু আমরা কি করলাম, আমরা একটু জেনে রাখলাম। আচ্ছা, 8 ধারাটা কিন্তু হচ্ছে কি আমাদের বাতিল। আমরা 9 ধারাটা একটু দেখবো যে 9 ধারার মধ্যে কি বলা আছে। এবং 9 ধারায় আমাদের যে বিষয়বস্তুগত যে এখতিয়ার, সেই জিনিসটা কিন্তু আমরা এই 9 ধারায় আমরা দেখি। দেওয়ানি আদালতের এই বিষয়বস্তুগত যে এখতিয়ার থাকে সেই জিনিসটার বহিঃপ্রকাশ দেখি আমরা 9 ধারা। এবং 9 ধারা থেকে কিন্তু রিটেনের প্রশ্ন হয়, বোথ এমসিকিউ বোথ বিজিএস এবং বার দু জায়গাতেই কিন্তু 9 ধারা থেকে কিন্তু প্রশ্ন হয়েছে এবং এমসিকিউতেও কিন্তু প্রশ্ন হয়। 9 ধারার যে বিষয় সেটা হচ্ছে নিষেধ না থাকলে বা বারিত না হলে আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার করবেন। খেয়াল করেন, নিষেধ না থাকলে আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার করবেন। কোর্ট টু ট্রাই অল সিভিল সুটস আনলেস বারিড। ঠিক আছে, যদি বারিত না হয় তাহলে সকল প্রকার দেওয়ানি প্রকার যে মোকদ্দমা সেটার বিচার করবেন। এখন কথা হচ্ছে দেওয়ানি প্রকারটির যে মোকদ্দমা সেটা বলতে আসলে আমরা কি বুঝি? দেওয়ানি মোকদ্দমা সেটা আসলে কি, এইটা আসলে কি, এই কথাটাই আসলে 9 ধারার মূল বক্তব্য। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সম্পত্তি বা পদের অধিকার। সম্পত্তি বা, খেয়াল করেন, বা অধিকার। এই বা কথাটা একটু বড় সড়ো করে লিখলাম, এর কারণ হচ্ছে এই জায়গাটা থেকে কি হয়েছিল, এমসিকিউ এসেছিল এবং সেখানে অনেকেই সম্পত্তি ও পদের অধিকার এটাকে আনসার করেছেন। যখন ও লিখবেন তখন কিন্তু সেটা ভুল হবে। এখানে কিন্তু বা দিয়ে বিষয়টাকে আলাদা করা হয়েছে, সম্পত্তি বা পদের অধিকার। কোথায় বা আছে, কোথায় ও আছে, কোথায় এবং আছে, এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করে পড়তে হবে, কারণ এ ও বা এবং এগুলোর জন্য কিন্তু কি হয় এমসিকিউতে আপনারা ভুল করে ফেলেন। তাহলে
সম্পত্তি বা পদের যে অধিকার, সেই বিষয়গুলো হচ্ছে আমাদের দেওয়ানি প্রকৃতির যে মোকদ্দমা, সেটা আমরা বুঝি। যেমন সত্ত্বের মামলা, দেনমোহরের মামলা, ঘোষণার মামলা, দখলের মামলা, পার্টিশন স্যুট ইত্যাদি, এগুলো হচ্ছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। এছাড়া আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আহ, যে মামলায় সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয় তা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। উক্ত অধিকার, খেয়াল করেন, উক্ত অধিকার ধর্মীয় আচার বা অনুষ্ঠানাদি বিষয়ক প্রশ্নের মীমাংসার উপর সম্পূর্ণরূপে নির্ভর করলেও তার কারণে দেওয়ানি প্রকৃতি নষ্ট হয় না। ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কিত কোনো অধিকার যদি আসে, সেটাও কিন্তু কি হবে, সেটাও কিন্তু দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কিন্তু হবে। অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান বা আচার, এগুলো নিয়ে যদি কোনো অধিকারের বিষয় আসে, একটা উদাহরণ দিলে বোঝাটা সহজ হয়ে যাবে। মনে করেন যারা মুসলিম ধর্মে যারা আছেন, তারা যেমন রমজানে আমরা একটু বেশি কি করে নামাজ পড়ি, তাই না? আমরা ঈশা নামাজের পরে আরো বেশি কিন্তু কি নামাজ আদায় করি। ধরেন কোনো একটা, এটা উদাহরণ হিসেবে এটা মনে রাখবেন। ধরেন কোনো একটা এলাকায় কি করা হচ্ছে, এই অতিরিক্ত নামাজ পড়ার অধিকারটা দিচ্ছে না, তখন এই অধিকারটা আদায় করার জন্য আমাদের কিন্তু যে মামলাটা হবে, সেটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির একটা মোকদ্দমা। কেমন? সে অধিকারটা আদায় করার জন্য, আদায়ের জন্য যে মামলা, সেটা কিন্তু ধর্মীয় কিন্তু হচ্ছে, খেয়াল করেন, ধর্মীয় অধিকার যে মামলা, সেটা হচ্ছে কিন্তু দেওয়ানি প্রকৃতির একটা মামলা হচ্ছে। এখন এই অধিকারটা আদায় করতে যে আবার যদি মারামারি হয়, কাটাকাটি হয়, তাহলে কিন্তু ফৌজদারিতেও একটা মামলা হবে। শুধু অধিকারটার জন্য আমার কি হচ্ছে, দেওয়ানি প্রকৃতির মামলা হবে। আবার এই অধিকার আদায় করতে যে যদি কি হয়, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল, মারামারি হলো, কাটাকাটি হলো, তখন কিন্তু আবার একটা ফৌজদারি মামলা হবে। তাহলে দেখেন, দেওয়ানি প্রকৃতির মামলা বলতে আমরা কি বুঝি, সম্পত্তি বা পদের অধিকার। এবং এখানে এই অধিকারটা যদি ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কিত হয়, সেক্ষেত্রেও এই অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের দেওয়ানি প্রকৃতির মামলাই করতে হবে। তাহলে ৯ ধারার মধ্যে মূল যে বিষয়, বাড়িতে না হলে আদালত সমস্ত প্রকার দেওয়ানি আদালতের মামলার বিচার করবে, এটা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এবং এই বিষয়গুলো আবার কি এসছে, আপনাদের রিটেনে কিন্তু এভাবে এসেছে যে বাড়িতে না হলে আদালত সমস্ত প্রকার দেওয়ানি মামলার বিচার করবে। এটার কি হচ্ছে, এটার ব্যাখ্যাটা করুন, হ্যাঁ, এটা সম্পর্কে আলোচনা করুন, এভাবে প্রশ্ন হয়ে থাকে। আর এমসিকিউতে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা আসলে কি, সম্পত্তি বা পদের অধিকার, এভাবে প্রশ্ন বিগত সালগুলোতে হয়েছে। তাহলে ৯ ধারা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যেখানে চলে যাব, সেটা হচ্ছে মোকদ্দমা স্থগিত রাখা। এখানেও আপনারা ভুল করেন। ধারা 10 যেটা কি বলা হয়েছে, রাখা, ঠিক আছে। স্টে অফ সুট আপনারা যেটা বলেন, সেটা হচ্ছে রেপস অফ জুডিস। রেপস অফ জুডিস এই কথাটা কিন্তু দেওয়ানিতে কোথাও বলা হয়নি। রেপস অফ জুডিস এই কথাটা কিন্তু দেওয়ানির কোথাও বলা হয়নি। এখানে যেটা বলা হয়েছে, মোকদ্দমা স্থগিতে রাখা বা স্টে অফ সুট বা বিচার কার্যে বাধা, এভাবে কিন্তু আসতে পারে পরীক্ষায়। প্রশ্ন যখন ঘুরিয়ে আসে, সেটা আসবে বিচার কার্যে বাধা, বিচার কার্যে বাধা, এভাবেও কিন্তু আসতে পারে। এখানে শর্তগুলো কি থাকে, 10 ধারা অনুযায়ী দুটো মামলা হয়, প্রত্যক্ষ মৌলিকভাবে একই বিচার্য বিষয় দুটো মোকদ্দমা হবে, উভয় মোকদ্দমা একই পক্ষগণ বা তাদের প্রতিনিধিদের মধ্যে হবে। পূর্ববর্তী মোকদ্দমায় বিচার্য বিষয় গঠিত হয়ে বিচারাধীন থাকবে এবং উক্ত মোকদ্দমায় দাবীকৃত প্রতিকার দেওয়ার এখতিয়ার আদালতে থাকবে। উভয় মোকদ্দমা উভয় পক্ষগণ একই সত্যের জন্য মোকদ্দমা করেছে। এগুলো হচ্ছে এটার উপাদান। এখানে আমরা যে ভুলটা করি, যে একটা মোকদ্দমা কিন্তু স্থগিত থাকবে, খারিজ হবে না। কিন্তু দুটো মোকদ্দমার মধ্যে একই বিষয় নিয়ে যখন, একই বিরোধী বিষয় নিয়ে যখন একই পক্ষগণের মধ্যে দুটো মামলা হবে, সেক্ষেত্রে একটা মামলা স্থগিত থাকবে এবং অন্য একটা মামলা চলমান থাকবে। কোন মামলাটা চলমান থাকবে এবং কোন মামলাটা স্থগিত হবে, এটা নিয়ে আমরা একটা ভুল সিদ্ধান্ত দিয়ে থাকি। কিরকম সেটা, মনে করেন এরকম একটা জমি, এই একটা জমি, এই জমিটা সাভার এবং ধামরাই, হ্যাঁ, এই দুটো আদালতে কি হচ্ছে, বর্ডার এলাকাতে এই জমিটা অবস্থিত এবং দুটো আদালতে মনে করেন এটা কি করার সুযোগ আছে, মামলা করার সুযোগ আছে। তো আমি কি করলাম, আমি হচ্ছে কি আপনার জুনের
1 তারিখে একটা মামলা করেছি, ঠিক আছে? কার বিরুদ্ধে? মনে করেন রহিমের বিরুদ্ধে আমি মামলা করেছি। কোথায় করেছি? সাভার যে আদালত আছে সেই আদালতে আমি করেছি। আচ্ছা, আর ধামরাই থানাতে যে কি করলো, আমার যে বিরোধী পক্ষ আছে সেই বিরোধী পক্ষ যে মনে করেন সে জুলাইতে যে সে একটা মামলা করেছে, হ্যাঁ, জুলাইতে যে সে জুলাইয়ের 1 তারিখে একটা মামলা করেছে, জুলাই 1 তারিখে যে সে ধামরাই আদালতে মামলা করেছেন। এখন নর্মাল যে প্রশ্নটা হয়, আপনাদের যখন জিজ্ঞেস করা হয় যে কোন মামলাটা স্থগিত হবে, আপনারা কি বলেন যে জুলাই মাসে যে মামলাটা হয়েছে সেই মামলাটা স্থগিত হবে, পূর্ববর্তী মামলাটা চলবে, পরবর্তী মামলাটা স্থগিত হয়ে যাবে। এইভাবে যদি আনসার করেন তাহলে কিন্তু ভুল। সঠিক আনসার হচ্ছে দুটো মামলার মধ্যে যে মামলাটার, খেয়াল করেন, যে মামলাটা বিচার্য বিষয়, ঠিক আছে, বিচার্য বিষয় আগে নির্ধারিত হবে, যে মামলাটার বিচার্য বিষয় আগে নির্ধারিত হবে সেই মামলাটা চলমান থাকবে, আর অন্য মামলাটা কি হয়ে যাবে? স্থগিত হবে। অন্য মামলা কিন্তু খারিজ হয় না, এখানে কিন্তু স্থগিত হবে। এখানে কোন মামলাটা আগে দায়ের করা হয়েছে এটার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন মামলাটার বিচার্য বিষয় আগে গঠিত হয়েছে। এই যে আমি জুনে যে মামলাটা দায়ের করেছি এটার বিচার্য বিষয় যদি আগে গঠিত হয়ে থাকে তাহলে আমার মামলাটা চলবে, এই মামলাটা স্থগিত হয়ে যাবে। আর পরবর্তীতে জুলাই মাসে যে মামলাটা দায়ের করা হলো, যদি এরকম হয় যে এই মামলাটার বিচার্য বিষয় আগে গঠিত হয়ে গিয়েছে, জুলাইয়ের 1 তারিখে এটা দাখিল হয়েছে, মোকদ্দমাটা হয়েছে, কিন্তু এটার বিচার্য বিষয়টা আগে কি হয়ে গিয়েছে, প্রস্তুত হয়ে গিয়েছে, তাহলে এই পরবর্তীতে যে মামলাটা হলো এই মামলাটা তখন চলমান থাকবে এবং আগে যে মামলাটা হয়েছে সেই মামলাটা কিন্তু তখন স্থগিত হয়ে যাবে। তাহলে এখানে বোঝার যে বিষয় সেটা হচ্ছে যে মামলাটার বিচার্য বিষয়টা আগে গঠিত হয়েছে সেই মামলাটা কি চলবে, আর অন্য মামলাটা কি হয়ে যাবে, অন্য মামলাটা স্থগিত হয়ে যাবে। বারবার বলছি, যে মামলাটার বিচার্য বিষয় আগে গঠিত হবে সেই মামলাটা চলমান থাকবে, আর যে মামলাটার বিচার্য বিষয় এখনো গঠিত হয়নি বা পরে গঠিত হয়েছে সেই মামলাটা স্থগিত হবে। এখানে কিন্তু খারিজ হয় না, এখানে স্থগিত হয়। আচ্ছা, এবং এখানে এই যে স্থগিত রাখার যে বিষয়টা, আদালত কিন্তু তার অন্তর্নিহিত যে ক্ষমতা, সহজাত ক্ষমতা, সেটা ব্যবহার করেও কিন্তু কি করতে পারে, স্থগিত করতে পারে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের 10 ধারা, এবং 10 ধারায় যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার বিচার কার্যে বাধা, মোকদ্দমা স্থগিত রাখা বা স্টে অফ সুট। হ্যাঁ, রেস সাব জুডিস এই নীতি নামে এটা পরিচিত, কিন্তু রেস সাব জুডিস সম্পর্কে সরাসরি কি হয়নি, এই শব্দগুলো কিন্তু দেওয়ানি কার্যবিধিতে ব্যবহার করা হয়নি। এরপর যেখানে আমরা চলে যাব সেটা হচ্ছে 11 ধারা। 11 ধারা তো বোঝার মতো অনেক কিছু আছে। 11 ধারার মধ্যে যেটা বলা হয় প্রাক সিদ্ধান্ত, কেমন, পূর্ব বিচার সিদ্ধান্ত, রেট জুডিকাটা। রেট জুডিকাটা সম্পর্কে আমরা কি হয় পরিচিত, এটা কিন্তু এর সাথে সাথে কিভাবে আসতে পারে, প্রাক সিদ্ধান্ত, পূর্ব বিচার সিদ্ধান্ত, তারপর হচ্ছে আপনার মামলা দায়েরে বাধা, হ্যাঁ, পুনরায় বিচারে বাধা। এখানে কি হচ্ছে, মামলা দায়েরে বাধা হচ্ছে। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে বিচার কার্যে বাধা। 10 ধারা হচ্ছে বিচার কার্যে বাধা, 10 হচ্ছে আপনার, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এখানে যেটা হলো যে দুটো মামলা থাকে, তার মধ্যে কি হচ্ছে, একটা মামলা একদম নিষ্পত্তি হয়ে গিয়েছে, সেই নিষ্পত্তির কিন্তু বিষয় নিয়ে আপনি কি করছেন, আপনি আবারও মামলা করছেন, তখন কি হবে, পরবর্তী যে মামলাটা আসবে সেটা প্রথমে কি হয়ে যাচ্ছে, খারিজ হয়ে যাচ্ছে, মানে সেই মামলা আর আদালত কি করবে না, রাখবে না, সেটা বিচারি আর করবে না। এটা হচ্ছে বিষয়। আমরা ফৌজদারি কার্যবিধির 403(1) যেরকম পড়ি যে একবার কোনো ব্যক্তিকে যদি কি হয়, দণ্ড দেওয়া হয় বা খালাস যদি দেওয়া হয়, তাহলে পরবর্তী একই বিষয় নিয়ে তাকে আবার দণ্ড বা খালাস দেওয়া যাবে না। একই রকম বিষয় কিন্তু এখানেও এসেছে, যে দোবারা দোষ বলতে যেটাকে বোঝাচ্ছে যে নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে পুনরায় বিচার করা যাবে না, নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে পুনরায় কি করা যাবে না, বিচার করা যাবে না। এখানে উপাদানগুলো কি কি, দুটি মোকদ্দমা থাকতে হবে, একটি মোকদ্দমা বিচার চূড়ান্তভাবে পূর্বে নিষ্পত্তি হয়েছে এবং পরবর্তীতে আরেকটি মোকদ্দমা হবে, কেমন, উভয় মোকদ্দমা প্রত্যক্ষ ও মূল বিচার্য বিষয় একই ছিল, উভয় মোকদ্দমা একই পক্ষগণ বা তাদের প্রতিনিধিদের মধ্যে ছিল, পূর্ববর্তী মোকদ্দমা চূড়ান্তভাবে এখতিয়ার সম্পন্ন আদালতে নিষ্পত্তি হয়েছিল এবং অপরটি একই সত্যের জন্য এখতিয়ার সম্পন্ন আদালতে দায়েরকৃত। এটা হচ্ছে আপনার 11 ধারা। ওই একই বিষয়ে চলে যায়। এরকম একটা জমি, এই জমিটা নিয়ে কি করেছি, প্রথমে আমার আর রহিমের মধ্যে মনে করেন বিরোধ চলছে, প্রথমে সাভার আদালতে একটা মামলা হয়েছে, সাভার আদালতে একটা মামলা হয়ে সেটা নিষ্পত্তি হয়ে গিয়েছে, নিষ্পত্তি হওয়ার পরে রহিম যে আবার কি করলো, রহিম যে আবার ধামরাই আদালতে যখন মামলাটা করবে,
তখন আমি যখন বলবো যে যে বিজ্ঞ আদালত এটা ইতিমধ্যে নিষ্পত্তিকৃত, তখন কিন্তু আদালত কি করে দিবে, এটা কিন্তু খারিজ করে দিবে, এই মামলাটা কিন্তু আর চলবে না। এইটাই হচ্ছে এখানকার মূল বক্তব্য। অর্থাৎ একবার যে বিষয়টা নিষ্পত্তি হয়ে গিয়েছে সেটা নিয়ে পুনরায় আবার কি করা যাবে না, বিচার করা যাবে না। এই কারণে কিন্তু বলা হচ্ছে মামলা দায়েরে বাধা। কিন্তু বাস্তবতায় মানে আমরা যেটা বুঝি যে মামলা দায়েরে বাধা হচ্ছে মামলা করাই যাবে না, কিন্তু বাস্তবে কিন্তু মামলাগুলো হয়। কারণ আদালতের পক্ষে তো জানা সম্ভব হয় না যে এটা নিষ্পত্তি হয়েছে কি হয় নাই। বাস্তবতা যেটা হচ্ছে মামলা হয়, মামলা হওয়ার পরে যিনি এটার ভুক্তভোগী আছেন তিনি কি করবেন, পূর্ববর্তী যে এটা যে নিষ্পত্তি হয়ে গিয়েছে সেই মামলার রায়ের যে কপি সেটা নিয়ে তিনি কি করবেন, আদালতের সামনে উপস্থাপন করবেন যে বিজ্ঞ আদালত এটা ইতিমধ্যে নিষ্পত্তিকৃত হয়ে গিয়েছে, এটা নিষ্পত্তিকৃত বিষয়। তখন আদালত কি করবেন, এটা খারিজ করে দেন। ঠিক আছে, ব্যাপারটা এরকম হয় বাস্তবে। আচ্ছা, এখানে ব্যাখ্যা আছে 11 ধারায়, ব্যাখ্যা আছে কয়টা, 6টা ব্যাখ্যা। 6টা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো একটু আমাদের জানতে হবে। 6টা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা থেকেও কিন্তু এমসিকিউতে প্রশ্ন হয়। তো ব্যাখ্যাগুলো কি কি? ফার্স্ট যে ব্যাখ্যা, প্রথম যে ব্যাখ্যা সেটা হচ্ছে পূর্ববর্তী মোকদ্দমা। খেয়াল করেন, এটা হচ্ছে প্রথম কথা। পূর্ববর্তী মোকদ্দমা বলতে আসলে কি বোঝায়? পূর্ববর্তী মামলা অর্থে সেই মামলা বোঝাবে যার বিচার বর্তমান মামলার পূর্বে হয়ে গিয়েছে, ইহা আগে রুজু করা হয়েছে কিনা সে সম্পর্কে কোনো প্রশ্ন তোলা যাবে না। অর্থাৎ যে মামলাটা কি হয়েছে, আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে, যে মামলাটা নিষ্পত্তি আগে হয়ে গিয়েছে সেটাকে বলা হচ্ছে পূর্ববর্তী মোকদ্দমা। কখন কোন সময় এটা দাখিল হয়েছে সেটা বড় কথা না, নিষ্পত্তি হয়ে গিয়েছে এটা বড় বিষয়। এরপর 2 নম্বর যে ব্যাখ্যা, উক্ত ধারা উদ্দেশ্যে কোনো আদালত বিচার করার ক্ষমতা উহার রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার বিষয়ক ব্যবস্থা বাদ দিয়ে বিবেচনা করতে হবে। অর্থাৎ আমরা কি জানি যে যখন প্রাথমিক আদালতে কি হয়, একটা বিচার সম্পন্ন হয়, ডিক্রি চলে আসে, তারপরে যেটা হচ্ছে সেটা আবার আপিল হয়, তাই না, রিভিশন হয়, রিভিউ হয়, অনেক কিছু হতে পারে। এখন এই যে নিষ্পত্তি বলতে আসলে কি বোঝানো হচ্ছে, প্রাথমিক আদালত থেকে যখন কি হবে একটা ডিক্রি চলে আসবে সেটাকে বোঝানো হচ্ছে যে এটা নিষ্পত্তি হয়ে গিয়েছে। যে আপিল চলছে এটা নিয়ে কিন্তু কথা বলা যাবে না। ওখানেই মানে প্রাথমিক আদালতে এটা একটা ডিক্রি এসেছে মানে হচ্ছে এই বিষয়টা নিষ্পত্তি হয়ে গিয়েছে। কেমন? আচ্ছা, 3 নম্বর যে ব্যাখ্যা সেটা হচ্ছে উপরিল্লিখিত বিষয়টি পূর্ববর্তী মামলার এক পক্ষ দ্বারা দাবিকৃত এবং অন্য পক্ষ দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি হতে পারে, স্বীকৃত হয়ে থাকতে হবে। উপরিল্লিখিত বিষয়টি পূর্ববর্তী মামলায় এক পক্ষ দ্বারা দাবিকৃত এবং অন্য পক্ষ দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকৃত হয়ে থাকতে হবে। আচ্ছা, ব্যাখ্যা 4, এই জায়গাটা বুঝতে আপনাদের সমস্যা হয় অনেকেরই, কিন্তু এটা খুব সহজ। ব্যাখ্যা 4টা একটু যদি বুঝে পড়েন তাহলে কিন্তু সহজ। কি হচ্ছে ব্যাখ্যা 4 যেটা বলা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, পূর্ববর্তী মোকদ্দমায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহার করা যেত বা ব্যবহার করা উচিত ছিল তা উক্ত মোকদ্দমার প্রত্যক্ষ ও মূল বিবেচ্য বিষয় বলে ধরে নিতে হবে। আবার বলছি, পূর্ববর্তী মোকদ্দমায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহার করা যেত বা ব্যবহার করা উচিত ছিল তা উক্ত মোকদ্দমার প্রত্যক্ষ ও মূল বিবেচ্য বিষয় বলে ধরে নিতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আমাদের কি আদেশ 2 একটু চোখ বেরাতে হবে। আদেশ 2 কি বলা আছে? আদেশ 2 যেটা বলা আছে, আদেশ 2 সেখানে যেটা বলা আছে যে যে আমাদের যে দাবিগুলো থাকবে কোনো বিরোধী বিষয় নিয়ে, কোনো বিবাদের বিরুদ্ধে যে দাবিগুলো থাকবে, একবারই আমরা কি করব, সমস্ত দাবি আমরা একবারই আমরা উত্থাপন করব। বারবার আজকে একটা, কালকে একটা, পরশুদিন একটা, এভাবে কিন্তু করা যাবে না, তাই না? যে সমস্ত দাবিগুলো আমরা একসাথে উত্থাপন করব, এই কথাটা কিন্তু কি বলা হচ্ছে আদেশ 2 এর মধ্যে কিন্তু বলা আছে। এবং এইটারই কি হয়, এটারই একটা প্রতিফলন আমরা এই ব্যাখ্যা 4 এর মধ্যে দেখি যে পূর্ববর্তী মোকদ্দমায় যে বিষয়গুলো কি যুক্তি খণ্ডনের জন্য বা আত্মপক্ষ সমর্থনের জন্য বলার কথা ছিল বা যে দাবিগুলোর কথা বলা ছিল, আদালত ধরে নিবে কি যে সবগুলো বিষয় কি করা হয়েছে, এটা আদালত ধরে নিবে এবং এটা নিয়ে পরবর্তীতে আর আপনি কথা বলতে পারবেন না। সে আপনার এই জমিটা, এটা মনে করেন একটা 50 বিঘার একটা সম্পত্তি, ঠিক আছে? এই জমিটা কি করেছে, রহিম মনে করেন দখলে নিয়েছেন। এখানে কি আছে, বাড়ি আছে, এখানে মনে করেন গাছ আছে, অনেক দামি দামি গাছ, এখানে মনে করেন একটা পুকুর আছে, ঠিক আছে, যেখানে আপনি কোটি টাকার মাছ ছেড়েছেন, এ ধরনের বিষয়। 50 বিঘা সম্পত্তিতে অনেক কিছু থাকতে পারে। এখন রহিমের বিরুদ্ধে যে
আপনি মামলা করেছেন, সেখানে এটা কি আপনার দখল করে নিয়ে গিয়েছে এবং এখানে যতগুলো ইস্যু আছে আদালত ধরে নিবে সবগুলো ইস্যু নিয়েই আপনি মোকদ্দমাটা করেছেন এবং এই বিষয়টা যখন নিষ্পত্তি হয়ে গেল তখন অর্থাৎ এইখানে আপনার এটা দখল হয়েছে, এটা মাছও দখল হয়েছে, গাছও দখল হয়েছে, ঘর দখল হয়েছে, এখানে যাবতীয় যে বিষয়গুলো আছে সবকিছু নিয়ে আপনি ওই মোকদ্দমাটাতে কথা বলেছেন এবং রহিমও কি করেছে তার আত্মপক্ষ সমর্থন করার জন্য যা যা বলা ছিল সবকিছু বলেছে। পরবর্তীতে আপনি যদি কোনো মোকদ্দমা করেন তখন কিন্তু আদালত ধরে নিবে প্রথমে যে আপনি মোকদ্দমাটা করেছিলেন সবকিছু এর ভিতরে এসেছে। এখন আপনি যদি আদালতের কাছে যেয়ে বলেন যে হ্যাঁ আদালত এর আগে একটা মামলা হয়েছিল যেটা নিষ্পত্তি হয়েছে ঠিক আছে, কিন্তু আমি কিন্তু মাছ নিয়ে কোনো কথা বলতে পারিনি বা কোনো প্রতিকার পাইনি বা আমি গাছ নিয়ে কোনো কথা বলিনি সেখানে দেখেন, সুতরাং গাছের বিষয়টা আপনি সমাধান করে দেন বা মাছের বিষয়টা এখন সমাধান করে নেন, এইটা কিন্তু হবে না। এই কথাটাই বলা হচ্ছে 4-এ যে পূর্ববর্তী মোকদ্দমায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহার করা যেত বা ব্যবহার করা উচিত ছিল তা উক্ত মোকদ্দমার প্রত্যক্ষ ও মূল বিবেচ্য বিষয় বলে ধরে নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আদেশ যে 2 সেখানে আমরা জানি যে যতগুলো দাবি আছে একবারেই কি করতে হবে, এই রহিমের বিরুদ্ধে একই বিরোধী বিষয় নিয়ে যতগুলো দাবি আছে সবগুলো দাবি কি করতে হবে, আপনাকে একসাথে কিন্তু উত্থাপন করতে হবে। আপনি বারবার একই বিরোধী বিষয় নিয়ে একই বিবাদের বিরুদ্ধে বারবার আপনি মামলা করতে পারবেন না। এজন্য আদালত কিন্তু এটা ধরেই নিবে যে আপনি এখানে যা যা বলা ছিল সেগুলো বলা হয়েছে। এটাই হচ্ছে 4 অর্থাৎ কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। আপনাদের অনেকের এই জায়গাটা ধরতে একটু সমস্যা হয় কিন্তু বিষয়টা কিন্তু খুব সহজ, তাই না? আচ্ছা, এরপর যেখানে চলে যাব ব্যাখ্যা 5, সেটা হচ্ছে প্রার্থিত প্রতিকার মঞ্জুর না হলে প্রত্যাখ্যান বলে গণ্য হবে। অর্থাৎ ডিক্রিতে যদি সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলে না দেওয়া থাকে, প্রার্থিত প্রতিকার যদি মঞ্জুর করা না থাকে তাহলে ধরে নিতে হবে যেটা কি হয়েছে, এটা আপনার এটা আপনার প্রত্যাখ্যান হয়েছে বলে গণ্য হবে। এরপর 6-এর মধ্যে যেটা বলা আছে, যখন একের অধিক ব্যক্তি কোনো সাধারণ অধিকার বা সকলের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তিগত অধিকারের জন্য সরল বিশ্বাসে মামলা করে তখন উক্ত স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তি উক্ত ধারার উদ্দেশ্যে মামলাকারীদের সূত্রের সত্ত্বে দাবি করেছে বলে ধরে নিতে হবে। অর্থাৎ সাধারণ অধিকার নিয়ে মোকদ্দমা, এই যে 6টা ব্যাখ্যা, এই ব্যাখ্যা 6টা একটু মাথায় রাখতে হবে কারণ এসব জায়গা থেকেও কিন্তু কি হয়, আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু হয়। ঠিক আছে, আর এই ব্যাখ্যা বুঝতে, বিশেষ করে এই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, এটা বুঝতে আপনাদের কারো যদি সমস্যা থেকে থাকে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে আপু এই জায়গাটা বুঝি নেই। তাহলে 11 এবং 10 এই দুটো ধারার মধ্যে বেসিক যে পার্থক্য, যে দুটো ধারাদের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে 10 ধারার মধ্যে দুটো মোকদ্দমা থাকবে, একটা মোকদ্দমা স্থগিত থাকবে এবং অন্য একটা মোকদ্দমা চলবে। আর 11 ধারা যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে একটা মোকদ্দমা ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে, পরবর্তীতে আপনি ওই নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে যদি কি করেন আবার মামলা আপনি করেন তাহলে কি হবে না, আদালত সেটার বিচার কিন্তু করবে না, সেই মামলাটা কিন্তু হবেই না, মানে সেই মামলাটা দায়েরই আপনার করা যাবে না। কেমন? এটা হচ্ছে বিষয় যে পূর্ব বিচার সিদ্ধান্ত, রেস জুডিকাটা, তারপর হচ্ছে প্রাক সিদ্ধান্ত, এই বিষয়গুলো আসলে 11 ধারার মধ্যে এসেছে। আচ্ছা, তাহলে আমাদের 10 এবং 11 এটা আমাদের এমসিকিউ এবং রিটেন দুটোর জন্যই আসলে গুরুত্বপূর্ণ এবং পার্থক্য দিয়েও কিন্তু আসে যে 10 ধারা এবং 11 ধারার মধ্যে পার্থক্য কি, এভাবে কিন্তু প্রশ্ন হয়। আচ্ছা, এরপর যেখানে চলে যাব সেটা হচ্ছে ধারা 12। ধারা 12 ধারা থেকে আমার জানা মতে এখন পর্যন্ত সেইভাবে প্রশ্ন হয়নি, কিন্তু হতে পারে। বাট টু ফার্দার সুট কি আছে, পুনরায় মোকদ্দমা করার বাধা। পুনরায় মোকদ্দমা করার বাধা কোনো বিধি অনুসারে একজন বাদীকে যখন কোনো বিশেষ কারণ সম্পর্কে অতিরিক্ত মোকদ্দমা দায়ের করা হতে নিবারণ করা হয় তখন যে আদালতের প্রতি এই কোড প্রযোজ্য হয় সেরূপ কোনো আদালতে সে একই কারণ নিয়ে মোকদ্দমা করতে পারবে না। কেমন? অর্থাৎ কোনো বিধি অনুসারে একজন বাদীকে যখন কোনো বিশেষ কারণ সম্পর্কে অতিরিক্ত মোকদ্দমা দায়ের করা থেকে নিবারণ করা হয় তখন সে কি করতে পারবে না, অতিরিক্ত মোকদ্দমা করতে পারবে না। এটা হচ্ছে ধারা 12 বক্তব্য। আচ্ছা, এরপর যে জায়গাটায় আমরা চলে যাব সেটা হচ্ছে গিয়ে 15 ধারা। 15 ধারা বোঝার মতো একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটাও এই আর্থিক যে এখতিয়ার সেই জায়গাটা নিয়ে আসলে টাচ করে। কেমন? আর্থিক এখতিয়ার আমরা 6 ধারে আমরা পড়েছি, 15 ধারাতেও কিন্তু আর্থিক এখতিয়ার নিয়ে আসলে কথা বলা। সেটা কি, প্রত্যেকটি মোকদ্দমা তার বিচার করার এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। 15 ধারা যে বক্তব্য, যে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে, যে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে
উত্তরটা হচ্ছে প্রত্যেকটি মোকদ্দমা তার বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। আচ্ছা, তাহলে এই যে আর্থিক যে এখতিয়ার এবং আঞ্চলিক যে এখতিয়ার, হ্যাঁ, আমরা এই দুটো এখতিয়ার কথা ইতিমধ্যে শুনেছি। বিষয়বস্তুগত এখতিয়ার আছে সেটাও আমরা শুনেছি। 15 ধারা এসে যেটা বলেছে প্রত্যেকটি মোকদ্দমা তার বিচার করার এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। অর্থাৎ 6 ধারায় আমরা যে আর্থিক এখতিয়ারের কথাটা জানলাম, সেখানে যখন একই রকম আর্থিক এখতিয়ার সম্পন্ন কোনো বিষয় আসবে তখন সর্বনিম্ন যে আদালত, সেই আদালতে কি করতে হবে, মামলাটা দায়ের করতে হবে। সে আপনার একটা মোকদ্দমার মূল্যমান হচ্ছে 30 লাখ টাকা, 30 লাখ, ঠিক আছে। তো যুগ্ম জেলা জজ আদালত, ঠিক আছে, খেয়াল করেন, তার কিন্তু এখতিয়ার হচ্ছে কত, 25-এর উপর থেকে আপনার অসীম। আর জেলা জজ যে আদালত, তারও কিন্তু 25-এর উপর থেকে, মানে 25 লাখ টাকার উপর থেকে তারও কিন্তু কি হচ্ছে, অসীম, তাই না? তারও কিন্তু একই রকম ক্ষমতা। কিন্তু সর্বনিম্ন আদালত কোনটা, এখানে কোন আদালতটা বড়, জেলা জজ আদালত বড় না যুগ্ম জেলা জজ আদালত বড়? এই মামলাটা যদি আমরা করতে চাই, 15 ধারা আমাদেরকে বলছে যে প্রত্যেকটি মোকদ্দমা তার বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। তো এই দুটো আদালতের মধ্যে নিম্নতম আদালত হচ্ছে কি, যুগ্ম জেলা জজ আদালত। এই কারণে 30 লাখ টাকার এই মামলাটা নিয়ে আমরা কোথায় যাব না, জেলা জজ আদালতে কিন্তু আমরা যাব না, আমরা যাব যুগ্ম জেলা জজ আদালতের কাছে। কেমন? এই কথাটাই বলা হচ্ছে যে প্রত্যেকটি মোকদ্দমা তার বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। কেমন? আমরা অনেকে একটা জিনিস ভুল জানি, সেটা হচ্ছে যে জেলা জজ আদালতের কি নেয়, আদি এখতিয়ার নেয়, অর্থাৎ মোকদ্দমা গ্রহণ করার এখতিয়ার নেয়। এটা কিন্তু একটা ভুল কথা। এই যে 15 ধারার যে বক্তব্যটা, সেই কারণে কি করতে হয়, যেহেতু আর্থিক এখতিয়ার যুগ্ম জেলা জজ আদালত এবং জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ারটা শুরু হয় 25-এর উপরে, অর্থাৎ একই রকম। আর 15 ধারায় বলা হয়েছে আপনাকে সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে যেতে হবে। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা এই যুগ্ম জজ আদালতে আমরা সরাসরি চলে যাই। এছাড়া ট্রেডমার্ক, কপিরাইট, এই যে মামলাগুলো আছে, এই মামলা কিন্তু সরাসরি কি জেলা জজ আদালতে কিন্তু সরাসরি সেগুলো জেলা জজ আদালতে কিন্তু হয়। তার মানে জেলা জজ আদালতের যে আর্থিক এখতিয়ার, আদি এখতিয়ার নেই, এটা কিন্তু একটা ভুল ধারণা যে জেলা জজ আদালতের আদি এখতিয়ার নেই, অর্থাৎ তিনি মোকদ্দমা গ্রহণ করতে পারেন না। এই ধারণাটা কিন্তু ভুল। কারণ ট্রেডমার্ক, তারপর হচ্ছে কপিরাইটের যে মামলাগুলো, সেটা কিন্তু সরাসরি সেখানে চলে যায়। এখানে যে ঘটনাটা ঘটেছে, 15 ধারার যে বক্তব্যটা আছে, 15 ধারার বক্তব্য কারণে কি হয়, সর্বনিম্ন আদালতে আমাদের যেতে হয়। এই কারণে কি হয়, আমরা জেলা জজ আদালতে না যেয়ে এই যুগ্ম জজ জেলা জজের আদালত, সেখানে আমরা মামলাগুলো দায়ের করি, যখন এই দুটো একই ধরনের আর্থিক এখতিয়ার যেহেতু একই রকম, সেজন্য এই ঘটনাটা ঘটে। আচ্ছা, তাহলে আর্থিক এখতিয়ার সম্পর্কে কোন কোন দুটো ধারা আসলো, আমাদের 15 আসলো, আরটা হচ্ছে আপনার 6। যদি রিটেনে আমাদের প্রশ্ন আসে যে দেওয়ানি আদালতের যে আর্থিক এখতিয়ার সম্পর্কিত বিধানগুলো লিখুন, তখন কিন্তু 6 এবং 15, হ্যাঁ, এই দুটো মিলিয়ে কিন্তু আপনাদেরকে আনসারটা কিন্তু করতে হবে, খেয়াল করবেন। আচ্ছা, এরপর যেখানে চলে যাব সেটা হচ্ছে আপনার আঞ্চলিক এখতিয়ার নিয়ে এখন আমি কথা বলবো। আঞ্চলিক এখতিয়ার, তাহলে আমাদের আর্থিক এখতিয়ার নিয়ে কথা বলা শেষ, বিষয়বস্তুগত এখতিয়ার নিয়ে কথা বলা শেষ, যেটা আমরা 9 ধারায় বলেছি। এখন চলে যাব আঞ্চলিক এখতিয়ার। এটা শুরু হয়েছে 16 ধারা থেকে। এসব জায়গা থেকে রিটেনে প্রশ্ন ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং ভবিষ্যতেও হবে। 16 ধারার যে বক্তব্য, বিষয়বস্তু যেখানে অবস্থিত মোকদ্দমা সেখানে দায়ের করতে হবে। খেয়াল করেন, বিষয়বস্তু যেখানে অবস্থিত মোকদ্দমা সেখানে দায়ের করতে হবে। এটা হচ্ছে 16 ধারার টাইটেল। এখন এই 16 ধারার মাধ্যমে আপনি কি কি ধরনের মামলা আপনি করতে পারবেন। প্রথমে যেটা বলা হচ্ছে, খাজনা বা মুনাফা সহ বা ব্যতিরেকে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা, স্থাবর সম্পত্তি বাটোয়ারের জন্য মামলা, স্থাবর সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে বা ইহার উপরে রজুর ক্ষেত্রে উদ্ধারের অধিকার হরণ বিক্রয় বা বন্ধক মুক্তির জন্য মামলা, স্থাবর সম্পত্তিতে অপর কোনো প্রকার সত্ত্ব বা অধিকার নির্ণয়ের জন্য মামলা, স্থাবর সম্পত্তি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা, আটক বা প্রকৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য মামলা। এই যে ধরনের মামলাগুলো আছে, এটা আপনি 16 ধারায় কিন্তু এগুলো করার আপনার সুযোগ কিন্তু রয়েছে। আচ্ছা, তাহলে চুজ টু বি ইনস্টিটিউট হোয়ার সাবজেক্ট ম্যাটার সিচুয়েটেড, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইংলিশ টাইটেল। হ্যাঁ, আবার স্থাবর সম্পত্তি
সম্পত্তি সম্পর্কিত যে মামলা কোথায় হবে সেটাও কিন্তু 16 হয়ে যায়, 16 ধারা থেকে সেটা কিন্তু শুরু হয়ে যায়। তাহলে এটাগুলো আমরা একটু খেয়াল করে করে আমরা পড়ব। আচ্ছা, ধারা 17তে কি বলা আছে? 17তে যেটা বলা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমা, অর্থাৎ একটা মামলা যদি বিভিন্ন আদালতে কি করা যায়, করার সুযোগ রয়েছে, সেই স্থাবর সম্পত্তি নিয়ে আপনি মামলা কোন আদালতে করবেন, যে কোনো একটা আদালতে আপনার করার কিন্তু সুযোগ রয়েছে। আচ্ছা, অর্থাৎ আবার সে এক উদাহরণে চলে যাই যে একটা সম্পত্তি নিয়ে মামলা সাভার বা ধামরাই, কেমন দুটো আদালতে যদি করার সুযোগ থাকে তাহলে যে কোনো একটা আদালতে করলে সেটা হয়ে যাবে। আচ্ছা, ধারা 18 যে বক্তব্য সেটা হচ্ছে যে একটা সম্পত্তি নিয়ে মামলা বিভিন্ন আদালতে করার সুযোগ রয়েছে, এখন কোন আদালতে করবেন সেটা নিয়ে যদি একটা কনফিউশন তৈরি হয়, একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, তাহলে কি বিভিন্ন আদালতের মধ্যে যে কোনো একটা আদালতের মধ্যে এটা দায়ের করলে সেটা মোকদ্দমাটা দায়ের হয়ে যাবে। এখন দেখেন তাহলে 16 থেকে 18 এই যে ধারাগুলো, এগুলো কিন্তু আমাদের স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে সেই সম্পর্কে বলা আছে। কেমন? 16 থেকে 18 এটা হচ্ছে আমাদের স্থাবর সম্পত্তি, 16 থেকে 18 এটা হচ্ছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা। স্থাবর সম্পত্তি সম্পর্কিত যে মোকদ্দমা সেটা আমরা এখানে এসে আমরা দেখি যে এই ধারার মধ্যে এটা হিট করে। এখন অস্থাবর সম্পত্তি, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণের মোকদ্দমা, সেটা কোথায় বলা আছে? সেটা বলা আছে কিন্তু আপনার 19-এ যেটা বলা হচ্ছে ব্যক্তি বা ক্ষতিপূরণ। কিসের ক্ষতিপূরণ? সেটা হচ্ছে আপনার অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সম্পর্কিত মামলা, সেটা কিন্তু আমরা কি করব, এই 19 ধারা মূলে আমাদের দাখিল করার সুযোগ রয়েছে। কি সেটা? সেটা হচ্ছে যে এলাকায় ক্ষতির কারণ ঘটে অথবা বিবাদী যেখানে বসবাস বা ব্যবসা করে বা যেখানে মোকদ্দমা দায়ের করা যাবে, যে এলাকায় ক্ষতির কারণ ঘটে অথবা বিবাদী যেখানে বসবাস করে বা ব্যবসা করে সেখানে মোকদ্দমা দায়ের করা যাবে। একটা উদাহরণ দিলে এটা বুঝতে আরো সুবিধা হবে। কিরকম সেটা? ক চট্টগ্রামে বসবাস করে এবং সে বিকে ঢাকায় মারধর করে। বি ঢাকায় বা চট্টগ্রামে এর বিরুদ্ধে মামলা করতে পারে। দেখেন, ক কি করে এ চট্টগ্রামে বসবাস করে, সে বিকে ঢাকায় মারধর করে, বি ঢাকায় বা চট্টগ্রামে এর বিরুদ্ধে মামলা করতে পারে। আরেকটু উদাহরণে যাই, চট্টগ্রামে বসবাসকারী এ ঢাকায় বি সম্পর্কে মানহানিকর বিবৃতি প্রকাশ করে, বি ঢাকায় বা চট্টগ্রামে এর বিরুদ্ধে মামলা করতে পারে। ঠিক আছে, তাহলে যে কথাটা বললাম, যে এলাকায় ক্ষতির কারণ ঘটে অথবা বিবাদী যেখানে বসবাস করে বা ব্যবসা করে সেখানে মোকদ্দমা দায়ের করা যাবে। আপনাদের যে কনফিউশনটা তৈরি হয় সেটা হচ্ছে যে এখানে অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণের মোকদ্দমা, এই কথাটা আপনারা বুঝতে পারেন, কিন্তু এই ব্যক্তির যে ক্ষতিপূরণ সেটাকে এটা আপনারা বুঝতে পারেন না। দেখেন উদাহরণে কিন্তু কি বলেছে যে এ চট্টগ্রামে বসবাস করে এবং সে বিকে ঢাকায় মারধর করে, এটার জন্য ক্ষতিপূরণ চাচ্ছে। অর্থাৎ একজন ব্যক্তিকে যখন মারামারি ঘটনাগুলো ঘটে তখন কি একটা ফৌজদারি আদালতে কিন্তু একটা মামলা হয়, তাই না? এখন এই যে ফৌজদারি আদালতে মামলা হলো সেটা হচ্ছে তার অপরাধের দণ্ড বা শাস্তি, এখানে যিনি অভিযুক্ত তিনি সেটা পাবেন। কিন্তু যেই ব্যক্তির ক্ষতিটা হলো, এই ক্ষতিপূরণটা কিন্তু কি সে দেওয়ানি আদালতে মামলা করে কিন্তু সে আদায় করতে পারে। আবার ধরেন মানহানির মামলা, সেটা কিন্তু দেওয়ানি আদালতে যেরকম হয় আবার ফৌজদারি আদালতেও কিন্তু হয়। তাহলে এই যে ব্যক্তি রিলেটেড ক্ষতিপূরণের যে বিষয়গুলো থাকে সেটা কিন্তু 19 ধারার মাধ্যমে আমাদের করতে হবে। কেমন? আচ্ছা, এরপর যেখানে আমরা চলে যাব সেটা হচ্ছে ধারা 20। ধারা 20-এর যে বক্তব্য সেটা হচ্ছে এই যে 16 থেকে 19 পর্যন্ত আমরা এতক্ষণ যে পড়লাম, এগুলো ছাড়া অন্যান্য যে মামলাগুলো আছে সেগুলো আমরা কি করব, 20 ধারা মতে আমরা সেগুলো আমরা করব। এখানে যেটা বলা হচ্ছে যে বিবাদী যেখানে বসবাস করে বা ব্যবসা করে বা নালিশের কারণ যেখানে উদ্ভূত হয় সেখানে অন্যান্য মোকদ্দমা দায়ের করতে হবে। এখানে ব্যাখ্যায় একটা কথা বলা হচ্ছে, এক স্থানে বসবাস অন্য স্থানে অস্থায়ী বসবাস, অর্থাৎ এক স্থানে স্থায়ী বসবাস এবং অন্য স্থানে অস্থায়ী বাসস্থান থাকলে তিনি উভয় স্থানে বসবাস করেন বলে ধরে নিতে হবে। অনেক সময় হয় না যে বর্তমান ঠিকানা একটা, স্থায়ী ঠিকানা একটা, এরকম ঘটনা যদি কারোর জন্য ঘটে সেক্ষেত্রে তিনি উভয় স্থানেই বসবাস করেন বলে ধরে নিতে হবে।
তাহলে দেখেন এই যে দেওয়ানি আদালতের যে আঞ্চলিক যে বিষয়টা আছে, যে আঞ্চলিক যে এখতিয়ার, এটা নিয়ে যদি আমাদের প্রশ্ন আসে তাহলে কিন্তু 16 থেকে 20 পুরোটাই আমাদের লিখতে হবে। আবার স্থাবর সম্পত্তি নিয়ে যদি আসে তখন 16 থেকে 18 পুরোটা আমাদের লিখতে হবে। আর যদি অস্থাবর সম্পত্তি আসে বা ক্ষতিপূরণ আসে সেটা হচ্ছে 19, আর অন্যান্য মামলার ক্ষেত্রে হচ্ছে আপনার 20। আবার যদি সুনির্দিষ্ট করে দেয়, এভাবে সুনির্দিষ্ট করে দিতে পারে যে বিষয়বস্তু যেখানে অবস্থিত মোকদ্দমা সেখানে দায়ের করতে হবে, আলোচনা করুন রিটেনে, এভাবে কিন্তু আপনাদের প্রশ্ন কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে যে আপনার 21 ধারা, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। 21 ধারার যে বিষয় সেটা হচ্ছে এখতিয়ারে নিয়ে আপত্তি। ঠিক আছে, এখতিয়ার এখতিয়ার সম্পর্কিত আপত্তি। কোন এখতিয়ার? যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে সে আদালতের প্রথম সম্ভাব্য সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে এখতিয়ারের ব্যাপারে আপত্তি উত্থাপন করতে হবে, তা না হলে পরবর্তীতে এখতিয়ারের কোনো আপত্তি আদালত মঞ্জুর করবে না। কেমন? অর্থাৎ এই আদালতের এখতিয়ার নিয়ে, যে তার আঞ্চলিক এখতিয়ার নিয়ে বা আর্থিক এখতিয়ার নিয়ে, এই এখতিয়ার নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কি করবে? তাহলে প্রথম সম্ভাব্য সুযোগে কি করতে হবে? সেটা করতে হবে। যদি প্রথম সম্ভাব্য সুযোগে সেটা না করে তাহলে কিন্তু কি হবে না, সেটা কিন্তু হবে না। আর প্রথম সম্ভাব্য সুযোগে যদি করতে না পারে তাহলে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে কি করতে হবে? এই বিষয়গুলো আপত্তিটা উপস্থাপন করতে হবে। যদি না করে তাহলে আদালত কি করবে না, সেটা গ্রহণ করবে না। কিন্তু যদি ন্যায় বিচারের স্বার্থে, যদি এরকম হয়, ন্যায় বিচারের যদি প্রয়োজন হয়, ন্যায় বিচারের স্বার্থে পরবর্তীতে এই জাতীয় আবেদন যদি করা হয় তাহলে আদালত সেটা মঞ্জুর করতে পারে। ন্যায় বিচারের স্বার্থে আদালত মঞ্জুর করতে পারে। প্রশ্ন হচ্ছে যে এই যে আপত্তিটা উত্থাপন করবে, আপত্তিটা কে উত্থাপন করবে? এখানে আপত্তিটা উত্থাপন করবে কিন্তু বিবাদী। খেয়াল করেন, এগুলো আপনাদের বুঝতে সমস্যা হয়। একটা কি হচ্ছে, আরজিটা কে দিবে? আরজিটা দেয় কিন্তু বাদী, তাই না? বাদী আদালতে আরজিটা দিয়েছে। এখন এই আদালতের যে এখতিয়ার নাই, এই আদালতের এখতিয়ার নিয়ে যে সমস্যা আছে সে আপত্তিটা কে জানাবে? সে আপত্তিটা কিন্তু জানাবে হচ্ছে গিয়ে বিবাদী। বিবাদী বলবে যে এই আদালত, বিজ্ঞ আদালতের এখানে আঞ্চলিক সমস্যা আছে বা আর্থিক সমস্যা আছে, এই এখতিয়ারগত সমস্যা নিয়ে আপত্তিটা জানাবে কিন্তু বিবাদী। কেমন? বিবাদী সম্ভাব্য প্রথম সুযোগে সেটা বলবে বা বিচার্য বিষয়ের সময় বলবে বা বিচার্য বিষয় পূর্বে এটা বলবে। যদি ন্যায় বিচার ব্যাহত হয় সেক্ষেত্রে অন্য সময় বলতে পারে এবং আদালত যদি মনে করে সেটা গ্রহণ করতে পারে। কিন্তু সাধারণ নিয়ম যেটা হচ্ছে যে সম্ভাব্য প্রথম সুযোগেই সেটা বলবে বা বিচার্য বিষয়ের সময় বলবে বা বিচার্যের সময় নির্ধারণের পূর্বে এটা বলে দিবে। কে করবে এটা? বিবাদী করবে। সে এই দাবিটি উত্থাপন করবে কখন? 21 ধারা মূলে। আচ্ছা, এরপর যে বিষয়টা আমরা চলে যাব সেটা হচ্ছে ধারা 22। ধারা 21, 22, 23, 24 এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। হ্যাঁ, আপনাদের একটু কিন্তু বুঝে পড়তে হবে। 22-এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা। মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা, খেয়াল করেন, মোকদ্দমাটা স্থানান্তর হচ্ছে। মোকদ্দমা স্থানান্তর, কোন মোকদ্দমা বা কোন ধরনের মোকদ্দমা? যে মোকদ্দমাটা একাধিক আদালতে দায়েরযোগ্য, অর্থাৎ যে মোকদ্দমাটা একাধিক আদালতে দায়ের করা যাবে এরকম কোন মোকদ্দমা, সেই মোকদ্দমাটা স্থানান্তর করার জন্য কি হচ্ছে, আপনি আবেদনটা করতে পারছেন বা সেই মোকদ্দমা স্থানান্তরটা করার কথাই বলা হচ্ছে এই 22 ধারাতে। এখন এই আবেদনটা কে করতে পারে? এই আবেদনটা করতে পারে কিন্তু বিবাদী। এই আবেদনটা করবে কিন্তু বিবাদী। এখানে বাদী কিন্তু কোনো সুযোগ পাবে না। 22 ধারার যে সুবিধা সেটা পাবে হচ্ছে গিয়ে বিবাদী। কি বলা হচ্ছে যে সম্ভাব্য প্রথম সুযোগে ও বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। এখানেও কি সম্ভাব্য প্রথম সুযোগে করতে হবে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। এবং এক্ষেত্রে এই যে বিবাদী এই যে আবেদনটা করেছে সেজন্য কিন্তু বাদীকে অবশ্যই নোটিশ দিতে হবে।
বাদীকে অবশ্যই তার কি করতে হবে, তার কিন্তু নোটিশ কিন্তু দিতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে শর্তগুলো কি হচ্ছে, বাদীকে নোটিশ দিতে হবে, বিবাদী এখানে সুবিধাটা পাবে, এখানে প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। আর এখতিয়ার সম্পর্কে আপত্তি, সেখানেও কিন্তু বিবাদী সুযোগটা নিয়ে থাকে। কেমন, অবজেকশন টু জুরিডিকশন, কোথাকার বক্তব্য, 21 ধারার বক্তব্য, কে এটা করতে পারে, বিবাদী করতে পারে। 22 ধারায় মোকদ্দমা স্থানান্তরের যে ক্ষমতা, এটা কে সুযোগটা গ্রহণ করে, বিবাদী সুযোগটা গ্রহণ করে, কোন ক্ষেত্রে, সেই মামলার ক্ষেত্রে যেই মামলাটা একাধিক আদালতে দায়েরযোগ্য। ঠিক আছে, আচ্ছা, এটা করার জন্য কি করতে হবে, বাদীকে নোটিশ দিতে হবে। আচ্ছা, এখন চলে যাব 23 ধারায়। এই 23 ধারা থেকে ইতিমধ্যে প্রবলেমেটিক প্রশ্ন কিন্তু এসেছে। 23 ধারা যে বক্তব্য, যে আদালতে আবেদন করতে হয়, যে আদালতে আবেদন করতে হয়, অর্থাৎ এই যে মামলাটা ট্রান্সফার হবে, ট্রান্সফার করার জন্য আপনি কোন আদালতে কি করবেন, আপনি আবেদন করবেন, সেটা সম্পর্কে বলা হয়েছে 23 ধারায়। সেটা বলা হচ্ছে যে একই আপিল আদালত যদি হয়, একই আপিল আদালত যদি হয়, মানে যেই মামলাটা এক আদালত থেকে অন্য আদালতে আপনি যে ট্রান্সফার করবেন, এই দুইটা আদালতের আপিল আদালত যদি একই হয়, তাহলে কি জেলা জজ আদালতের কাছে আপনাকে আবেদনটা করতে হবে। আর যদি এরকম হয় যে আপিল আদালত যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে কি হবে, তাহলে আপনাকে হাইকোর্ট বিভাগের কাছে আপনাকে আবেদনটা করতে হবে। অর্থাৎ যদি আপনার ভিন্ন ভিন্ন আপিল আদালত হয়, তাহলে আপনাকে হাইকোর্ট ডিভিশনের কাছে আপনাকে কি করতে হবে, আপনাকে আবেদনটা করতে হবে। যেমন আমাদের একটা সাভার আদালত থেকে আপনি কি করতে চাচ্ছেন, সাভার আদালত থেকে নিতে চাচ্ছেন কোথায়, ধামরাই আদালতে নিতে যাচ্ছেন, ধামরাই। ঠিক আছে, ধামরাই আদালতে আপনি মামলাটা নিতে যাচ্ছেন, এখান থেকে ট্রান্সফার করে এখানে নিতে যাচ্ছেন। এই দুটো আদালতের আপিল আদালত সেটা কি, সেটা কিন্তু একই, সেটা হচ্ছে জেলা জজ আদালত ঢাকা, তাই না, ঢাকার যে জেলা জজ আদালত, এটা কিন্তু এই দুটো আদালতের আপিল আদালত। তাহলে এই জেলা জজ আদালতে যদি কি করা হয়, আবেদনটা করা হয়, তাহলে কিন্তু যথেষ্ট। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে সাভার আদালত, ঠিক আছে, সাভার আদালত থেকে আপনি কোথায় নিতে চাচ্ছেন, আপনি নিতে চাচ্ছেন মানিকগঞ্জের আদালতে নিতে যাচ্ছেন, আপনি মানিকগঞ্জের আদালতে নিতে যাচ্ছেন, যদি বিষয়টা এরকম হয়, বা ধামরাই থেকে মানিকগঞ্জ আদালতে আপনি কি করতে চাচ্ছেন, এটা ট্রান্সফার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপিল আদালত আমাদের এক না, এটা কিন্তু ডিফারেন্ট। কারণ ধামরাই আদালতের যে আপিল আদালত, সেটা হচ্ছে ঢাকা জেলা জজ আদালত, আর মানিকগঞ্জের যে আদালতে আপনি নিতে চাচ্ছেন, সেটা কিন্তু মানিকগঞ্জ জেলা জজ আদালত, সেটা হচ্ছে তার আপিল আদালত। এই জাতীয় ক্ষেত্রে কি করতে হবে, হাইকোর্টের কাছে কি করতে হবে, হাইকোর্ট ডিভিশনে আপনাকে আবেদনটা করতে হবে। অর্থাৎ আপিল আদালত যখন ভিন্ন হয়ে যাবে, তখন হাইকোর্ট ডিভিশনে আপনাকে আবেদনটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটাই হচ্ছে বিষয়, 23-এর বক্তব্য হচ্ছে এটা। আচ্ছা, এরপর যেখানে চলে যাব, সেটা হচ্ছে ধারা 24। ধারা 24-এ যেটা বলা, সেটা হচ্ছে যে 24 ধারা থেকে ইতিমধ্যে প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা। খেয়াল করেন, স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা কি, সেটা মোকদ্দমার যে কোনো পক্ষের আবেদন ক্রমে সকল পক্ষকে নোটিশ দিয়ে এবং তাদের বক্তব্য শোনার ইচ্ছা থাকলে তা শ্রবণ করে বা কোনো নোটিশ প্রদান না করে স্বেচ্ছায় হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত যে কোনো পর্যায়ে তার অধীনস্থ কোনো আদালত হতে কোনো মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম বিচার বা নিষ্পত্তির জন্য এখতিয়ার সম্পন্ন যে কোনো আদালতে স্থানান্তরিত করতে পারে, কোনো মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারেন, এর বিচার বা নিষ্পত্তি করতে পারেন, বা অধীনস্থ কোনো এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারেন, বা যে আদালত থেকে প্রত্যাহার করা হয়েছিল সে আদালতে তা বিচার বা নিষ্পত্তির জন্য প্রেরণ করতে পারেন। কোনো মোকদ্দমা স্থানান্তরিত বা প্রত্যাহার হয়ে থাকলে যে পর্যায়ে তা স্থানান্তর বা প্রত্যাহার করা হয়েছিল সেই পর্যায়ে হতেই বিচার কার্য শুরু করবেন। আর 24-4-এ যেটা বলা হয়েছে, এই ধারা অনুসারে ক্ষুদ্র বিষয়ক বিচার আদালত থেকে স্থানান্তরিত বা প্রত্যাহার করে যে আদালতে নেওয়া হবে, সে আদালত ক্ষুদ্র বিচার বিষয়ক আদালত বলে গণ্য হবে। পুরো জিনিসটা আমি পড়লাম, এখানে বোঝার মতো যে বিষয় দেখেন, 22 ধারায় কি হয়, 22 ধারায় কিন্তু বিবাদী সুবিধাটা গ্রহণ করে। 24 ধারা কিন্তু কি বলা হচ্ছে, মোকদ্দমার যে কোনো পক্ষের আবেদন ক্রমে, অর্থাৎ বাদীও আবেদন করতে পারে, বিবাদীও এখানে আবেদন করতে পারে, কি করার জন্য, মোকদ্দমাটা স্থানান্তর করার জন্য। আচ্ছা, এরপর যে কথাটা বলা হয়েছে, এখানে কোর্টেরও কিন্তু কি আছে, কোর্টও স্বপ্রণোদিত হয়ে কি করতে পারেন, তিনি মামলা স্থানান্তর করতে পারেন বা প্রত্যাহার করার তার ক্ষমতা রয়েছে, সেটা
নোটিশ দিতে পারেন বা নোটিশ নাও দিতে পারেন। নোটিশ কাকে দিবেন, অর্থাৎ মামলার যে পক্ষ আছেন তাদেরকে কি নোটিশ দিয়েও তিনি এই মোকদ্দমাটা স্থানান্তর করতে পারেন বা প্রত্যাহার করতে পারেন, অথবা নোটিশ না দিয়েও তিনি কি করতে পারেন, এটা স্থানান্তর করতে পারেন বা প্রত্যাহার করতে পারেন। কোন কোর্ট? সেটা হচ্ছে যে আপনার হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত, এবং মামলার যে কোনো পর্যায়ে এটা হতে পারে। আবার পড়ছি এই জায়গাটা, আবার পড়ছি, মোকদ্দমার যে কোনো পক্ষের আবেদন ক্রমে সকল পক্ষকে নোটিশ দিয়ে এবং তাদের বক্তব্য শোনার ইচ্ছা থাকলে তা শ্রবণ করে বা কোনো নোটিশ প্রদান না করে, যদি বক্তব্য শোনার ইচ্ছা থাকে সেটা শ্রবণ করবে, বা কোনো নোটিশ প্রদান না করে কোনো নোটিশ প্রদান না করে স্বেচ্ছায় হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত যে কোনো পর্যায়ে তারা কি করতে পারে, কোনো মোকদ্দমা তার অধীনস্থ কোনো আদালত হতে কোনো মোকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম বিচার বা নিষ্পত্তির জন্য এখতিয়ার সম্পন্ন যে কোনো আদালতে স্থানান্তর করতে পারে বা প্রত্যাহার করার কিন্তু ক্ষমতাটা রয়েছে। এখানে স্থানান্তর এবং প্রত্যাহার এই দুটোর ক্ষমতা কিন্তু রয়েছে কার? আদালতে। আর বাদী বা বিবাদী তারা কি করতে পারেন, তারাও কিন্তু স্থানান্তরের জন্য এখানে আবেদন কিন্তু করতে পারেন। আর 22 ধারার যে বক্তব্য সেটা হচ্ছে শুধু বিবাদী কি করতে পারে, বিবাদী শুধু আবেদন করতে পারে। কেমন? তাহলে দুটো জায়গার মধ্যে পার্থক্য রয়েছে। এবং 24 ধারা থেকে কিন্তু প্রশ্ন হয় যে 21, 22, 23, 24 এইসব জায়গা থেকে কিন্তু আমাদের প্রশ্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর যেখানে 24, 25 আসলে বোঝার মতো এরকম কিছু নাই, আমরা যেখানটাতে চলে যাব সেটা হচ্ছে যে 26 ধারা। 26 ধারা কিন্তু এবার একটু পরিবর্তন এসেছে। 26 ধারার মধ্যে একটু পরিবর্তন এসেছে, আমরা একটু জানি যে কি পরিবর্তনটা এসেছে। আচ্ছা, 26 ধারা যে কথাটা বলা আছে সেটা হচ্ছে মোকদ্দমা দায়ের। 26 ধারা যে কথাটা বলা হচ্ছে মোকদ্দমা দায়ের, ইনস্টিটিউশন অফ সুট সেটা সম্পর্কে বলা হচ্ছে 26 ধারায়। এবং আমরা জানি যে এটা এখানে কিছু সংশোধন হয়েছে, একটু দেখে বলি তাহলে আরো সুবিধা হবে। মোকদ্দমা দায়ের কি বলা হয়েছে, প্রত্যেকটি মোকদ্দমা কি হবে, প্রত্যেকটি মোকদ্দমা সেটা হচ্ছে যে আপনার আর্জি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। প্রত্যেকটি মোকদ্দমা আর্জি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। এখানে একটু বলে রাখি, 26 ধারার সাথে যে আদেশটা যুক্ত আছে সেটা হচ্ছে গিয়ে আদেশ 4। হ্যাঁ, ধারা 26 এখানে যে কথাগুলো বলা আছে এটারই বিস্তারিত বর্ণনা আছে হচ্ছে 4-এ, আদেশ 4-এ বলা আছে। আর একটা জিনিস জেনে রাখবেন, যেখানে ধারা এবং আদেশ এই দুটো বিষয় আসে সেখানে কিন্তু ধারা কি পাবে, ধারা কিন্তু প্রাধান্য পাবে, ধারা কিন্তু প্রাধান্য পাবে। আচ্ছা, তো এখানে যে বিষয়টা এসছে সেটা হচ্ছে আর্জি দাখিলের মাধ্যমে এবং বিধিতে বর্ণিত অন্য কোনো পদ্ধতির মাধ্যমে দেওয়ানি যে মোকদ্দমা সেটা দায়ের করা যায়। আর 25-এ যে সংশোধনী এসছে সেটা হচ্ছে যে এভিডেভিট দ্বারা প্রমাণিত হতে হবে, দেওয়ানি মোকদ্দমা আর্জি এভিডেভিটের দ্বারা প্রমাণিত হতে হবে। এই বিষয়টা কিন্তু নতুনভাবে কি আসছে, আমাদের সংযোজিত হয়ে আসছে 2025-এ, কি যে দেওয়ানি মোকদ্দমা আর্জি এভিডেভিট দ্বারা প্রমাণিত হতে হবে। 26-2-এ এই বিষয়টা এসেছে, আমরা এই জায়গাটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এরপর তাহলে আমরা যখন আদেশ 4টা পড়ব সেখানে আরো বিস্তারিত বিষয় আমাদের কি হবে, আসবে। যখন আমরা আদেশ 4টা আমরা পড়ব, তাহলে ইনস্টিটিউশন অফ সুট কোথায় বলা আছে, বলা আছে হচ্ছে ধারা 26-এ। আবার এই নিম্নের কোন ধারা 2025 সালে সংশোধিত হয়েছে, সেক্ষেত্রে কয়েকটা কিন্তু ধারা দিতে পারে, সেখানে দিয়ে কি দিল, একটা ধারা দিল, সেটা হচ্ছে 26 ধারা। তাহলে 26 ধারা কি হয়েছে, সংশোধিত হয়েছে। তাহলে 26 ধারার বক্তব্যটা কি, প্রত্যেকটি মোকদ্দমা আর্জি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। দায়েরটা কি হয়, আর্জি দাখিলের মাধ্যমে বা বিধিতে বর্ণিত অন্য কোনো পদ্ধতির মাধ্যমে। আর সংশোধনটা কি আসছে 26-2-এ, যে আর্জির ঘটনাসমূহ হলফনামা দিয়ে প্রমাণ করা যাবে। ঠিক আছে, এরপর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে আপনার সমন। ঠিক আছে, সমন ও উদ্ঘাটন সেটা কি, সেটা হচ্ছে 27 ধারা 27 এটা বলা আছে, ধারা 27, 27, 27 বলা হচ্ছে আপনার সমন। 27, 28, 29 এই যে ধারাগুলো এগুলোতে হচ্ছে আপনার সমন সম্পর্কিত বিধান আছে, এর মধ্যে 28 ধারাটা হচ্ছে বাতিল। আচ্ছা, এখন 27-এ বলা হয়েছে বিবাদীর প্রতি সমন, এই বিষয়টা আবার কোথায় আছে, আদেশ 5-এ, আদেশ 5
আদেশ 5-এ এটা সম্পর্কে অনেক ডিটেলস বলা আছে। তো আমরা আদেশ 5 যখন পড়বো তখন কি এটা সম্পর্কে আরো ডিটেলস আমরা তখন সেই জায়গাটায় আলোচনা করব। এখন শুধু এতটুকু জেনে রাখি যে বিবাদীর প্রতি সমন সেটা কোথায় দেওয়া হয়, সেটা 27-এ দেওয়া হয়। এখন আপনাদের প্রশ্ন, সমন দিয়ে যদি প্রশ্ন আসে যে নিম্নের কোথায় সমন সম্পর্কিত বিধান আছে, ধারা 27 দিল, আদেশ 5 দিল, আপনাকে কিন্তু আনসার করতে হবে কি ধারা 27, কারণ আদেশ এবং ধারার মধ্যে ধারা কিন্তু কি পাবে, প্রাধান্য পাবে। আচ্ছা, এরপর যেখানে চলে যায় আমরা 30 ধারা। 30 ধারা যেটা বলা আছে সেটা হচ্ছে উদ্ঘাটন ও অনুরূপ বিষয়ে আদেশ দানের ক্ষমতা। উদ্ঘাটন বা অনুরূপ বিষয়ে আদেশ দানের ক্ষমতা, এখানে এইটা সম্পর্কে কোথায় বলা আছে, আদেশ 11-র মধ্যে আবার এই সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। আদেশ 11, 30 ধারা যে কথাটা বলা আছে সেই সম্পর্কে আপনার আদেশ 11-তে আবার বিস্তারিত বলা আছে। 30-এ কি বলা আছে, আদালত নিজ উদ্যোগে বা অন্য পক্ষের আবেদন ক্রমে নিম্নলিখিত 3টি আদেশ দিতে পারেন। কি কি সেটা, 30-এর 1-এ বলা হচ্ছে বা 30-এর কতে বলা হচ্ছে প্রশ্নাবলী সরবরাহ ও জবাবদান, দলিল ও তথ্য স্বীকার এবং অন্য কোনো বস্তু আবিষ্কার পরিদর্শন বা দাখিল সম্পর্কে প্রয়োজনীয় আদেশ দিতে পারেন। 30-এর খ সাক্ষ্যদান অথবা দলিল দাখিল অথবা উপরোক্ত অন্য উদ্দেশ্যে যাদের হাজির হওয়া প্রয়োজন তাদের প্রতি সমন প্রেরণ করতে পারেন। 30-এর গ কোনো তথ্য এফিডেভিট দ্বারা প্রমাণের আদেশ দিতে পারেন। কেমন, তাহলে এই 30-এ আদালত নিজ উদ্যোগও কি করতে পারেন, তিনি এই বিষয়গুলো উত্থাপনের কথা বলতে পারেন অথবা কোন পক্ষের আবেদন ক্রমেও কিন্তু তিনি বলতে পারেন। ক্ষেত্রে কয়টা, 3টা তিনি আদেশ দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন যদি একটু কঠিন হয় সেক্ষেত্রে কিন্তু উদ্ঘাটন অনুরূপ বিষয়ে আদেশ দানের ক্ষমতা আদালতের কোথায় বলা আছে, 30 ধারাতে বলা আছে, বা 30 ধারার ভিতরে যে এই 3টা ক্ষেত্র আছে যে কোনো একটা ক্ষেত্র তুলে ধরে কিন্তু প্রশ্নটা আসতে পারে যে এই বিধানটা কোথায় আছে, 30 ধারার মধ্যে বলা আছে। আচ্ছা, 30 ধারাতে যে প্রশ্নগুলি সরবরাহ জবাবদান এগুলো কি কারা কারা করতে পারে, এটা কিন্তু আদালত নিজেও কিন্তু এই জাতীয় বিষয়গুলোর জন্য আদেশ দিতে পারে, অথবা কোনো পক্ষ কিন্তু আবেদন করলে আদালত তার বিবেচনামূলক ক্ষমতাটা ব্যবহার করে সেই আবেদনটাও কিন্তু গ্রহণ করতে পারেন। তো যে কথাটা বারবার বলি যে একটু গভীরভাবে পড়তে হবে, কেমন, শুধু পড়লে হবে না, একটু গভীরভাবে পড়তে হবে। এরপর যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ধারা 31। ধারা 31-এ যে বক্তব্য সেটা হচ্ছে কি, সাক্ষীর প্রতি সমন, সমন্স টু উইটনেস, সাক্ষীর প্রতি সমন। তাহলে সাক্ষীর প্রতি সমন কোথায় বক্তব্য, এটা 31-এর বক্তব্য। সাক্ষীর প্রতি সমনের যে বিষয়টা সেটা কোথায় আছে, 31-এ আছে। এই বিষয় সম্পর্কিত আরো ডিটেলস কোথায় আমরা পাবো, এই ডিটেলসটা আমরা পাই আমরা আদেশ 16-তে। আদেশ 16-তে এইটা সম্পর্কে আরো ডিটেলস আমরা পাই, আদেশ 16। আচ্ছা, 32 ধারা কি আছে, ধারা 32, ধারা 32-এ কি আছে, সমন অমান্যের জন্য দণ্ড। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়ে গিয়েছে, সমন যদি আপনি অমান্য করেন সেজন্য যে দণ্ড হবে, পেনাল্টি ফর ডিফল্ট, সেটা বলা হচ্ছে আপনার 32 ধারা। কি আছে, গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে, তার সম্পত্তি ক্রয় ও বিক্রয় করতে পারে, তাকে অনধিক 500 টাকা জরিমানা করতে পারে, তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারেন এবং জামানত না দিলে দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারে। তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারে এবং জামানত না দিলে দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারে। এই যে তাকে অনধিক, মানে সমনটা যদি কেউ অমান্য করে তাকে অনধিক 500 টাকা জরিমানা করতে পারে, এই জায়গাটা থেকে কি হয়েছে আমাদের প্রশ্ন কিন্তু হয়ে গিয়েছে। কেমন, তাহলে আমাদের এসব জায়গাও কিন্তু পড়তে হবে এবং এই রিলেটেড আমরা ডিটেলস আলোচনা পাই আদেশ 16-র মধ্যে, এটা সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা রয়েছে। আচ্ছা, এরপর যেখানে যাব আমরা সেটা হচ্ছে ধারা 33। ধারা 33-এ আছে হচ্ছে রায় ও ডিক্রি সম্পর্কে, রায় ও ডিক্রি সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, আর এই সম্পর্কিত বিষয়গুলো আবার কোথায় আছে, আদেশ 20-এর মধ্যে কিন্তু এই সম্পর্কে ডিটেলস আলোচনা কিন্তু আছে। আমরা চলে যাব ধারা 34-এ। ধারা 34 এখানে সুদ নিয়ে কথা বলা হয়েছে। ধারা 34 এখানে হচ্ছে আপনার সুদ নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে ইন্টারেস্ট, সুদ কি পরিমাণে হবে,
কতটুকু হবে, ঠিক আছে, সেটা কি আদালতের বিবেচনামূলক ক্ষমতা কি পরিমাণে হবে, সেটা আদালত তার বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভর করে আদালত এটা দিয়ে থাকবে। আর শুধুমাত্র দেওয়ানি আদালতই সুদ প্রদানের আদেশ দেয়। মোকদ্দমার ডিক্রিতে সুদ মঞ্জুর করা না হয়ে থাকলে সুদ দাবি করা যাবে না। অর্থাৎ ডিক্রির মধ্যেই বলা থাকবে যে সুদ দিবে কি দিবে না বা কত টাকা সুদ দিবে, এটা ডিক্রির মধ্যেই বলা হয়ে থাকে। তাহলে ইন্টারেস্ট রিলেটেড যদি আপনাদের প্রশ্ন আসে, তাহলে কোথায় ইন্টারেস্টের কথাটা কোথায় বলা আছে, সেটা 34-এ বলা আছে। সুদ সম্পর্কিত বিধান কোথায় আছে, 34-এ আছে। এভাবে কিন্তু প্রশ্ন যদি খুব সহজ হয়, তাহলে এভাবেও কিন্তু প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপর যেখানে চলে যাব সেটা হচ্ছে যে আপনার 35 ধারা। 35 ধারা যেটা আছে সেটা হচ্ছে ধারা 35। এই জায়গাতে কিন্তু এবার সংশোধনী এসেছে, মোকদ্দমার খরচ। দেখেন 34-এ কিন্তু পড়েছি আমরা সুদ, হ্যাঁ, আর এখানে পড়ছি আমরা মোকদ্দমার খরচ। এখানে পড়ছি মোকদ্দমার খরচ, ঠিক আছে, এখানে পড়ছি আমরা হচ্ছে মোকদ্দমার খরচ, আর 34-এ আমরা পড়েছি সেটা হচ্ছে গিয়ে আপনার সুদ। আচ্ছা, তাহলে মোকদ্দমার খরচের মধ্যে 35-এর একে যেটা বলা হচ্ছে যে মোকদ্দমার খরচটা কে দিবে, 35-এর 1, মোকদ্দমার খরচ কে দিবে, কিভাবে, কার দ্বারা বা কোন সম্মতিতে কি পরিমাণ খরচ দিতে হবে তা আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে নির্ধারণ করবেন। সেটা আদালতের কেমন ক্ষমতা হবে, সেটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা হবে। অর্থাৎ আদালতের বিবেচনামূলক ক্ষমতা দিয়ে কে কতটুকু কিভাবে কতটুকু দিবে সেটা আদালত নির্ধারণ করে দিবে। আচ্ছা, মোকদ্দমার খরচ ইংলিশে যদি আসে সেটা হচ্ছে কস্ট। আচ্ছা, এরপর যেখানে আমরা চলে যাব সেটা হচ্ছে যে 35-2, যখন কোনো আদালত নির্দেশ দেন যে মোকদ্দমার ফলে কোনো খরচ দেওয়া হবে না, তখন তার কারণ আদালত লিখিতভাবে নির্ধারণ করবেন। অর্থাৎ যদি খরচের বিধানটা তিনি যদি না রাখেন, কেন তিনি খরচটা দিবেন না, সেটা তিনি লিখিতভাবে সেটা বর্ণনা করবেন। আচ্ছা, এরপর 35-3 চলে যাই। 35-3 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আদালত মোকদ্দমার খরচের উপরে অনধিক শতকরা বার্ষিক 6% হারে সুদ প্রদানের নির্দেশ দিতে পারেন এবং এই সুদ খরচের সাথে যোগ হবে এবং যথারীতি আদায়যোগ্য হবে। অর্থাৎ এই যে খরচের যে নির্দেশনা আদালত দিচ্ছে সেটার উপরে, এই খরচের উপরে আবার কি করতে পারে, সে অনধিক 6%, বার্ষিক 6% হারে সুদ দেওয়ার কথা বলতে পারে। খরচটা তো দিবে, সেটার উপর আবার কি হচ্ছে, অনধিক 6% হারে সে সুদ দেওয়ার কথাটা বলতে পারে। এখানে একটা জিনিস আমাদের বোঝার মতো আছে, আপনাদের এমসিকিউতে যদি প্রশ্নটা এরকম আসে যে আদালত মোকদ্দমার খরচের সাথে শতকরা কতটুকু বার্ষিক সুদ প্রদানের কথা বলতে পারে, কতে আসলে মনে করেন 1, খতে আসলে হলো গিয়ে আপনার 7, গতে আসলে হলো গিয়ে 8, আর ঘতে আসলে হলো গিয়ে 10। আপনার কারেক্ট আনসার কত হবে, কারেক্ট আনসার হবে কিন্তু 1%, ঠিক আছে, অর্থাৎ 1%, 7%, 10%, 8%, কত পার্সেন্ট দিতে পারে, 1%। এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম আপনি তো বললেন যে এটা 6%, এখানে বলা হচ্ছে অনধিক 6%, মানে 6%-এর বেশি যাবে না, কিন্তু 6%-এর নিচে 1 থেকে 6 যে কোনো পার্সেন্টেজে কিন্তু সে দিতে পারে। 1%ও দিতে পারে, 3ও দিতে পারে, সেটা 4ও হতে পারে, আবার 6 হতে পারে, 6-এর উপরে যাবে না, ঠিক আছে, 6-এর নিচে যে কোনো পরিমাণে কিন্তু হতে পারে। তাহলে প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তাহলে এভাবেও কিন্তু প্রশ্ন আপনাদের হতে পারে। আচ্ছা, এরপর যে কথাটা বলা আছে যেখানে সংশোধনীটা এসেছে এবার সেটা হচ্ছে 35-এর হচ্ছে কি আপনার 35-এর কতে যে সংশোধনীটা এসছে সেটা কিরকম এসছে, 35-এর ক না বলে 35-এর এ বলি, আসলে ক খ এগুলো দিয়ে আসলে হয় না, 35-এর এ এখানে সংশোধনীটা এসছে। এখানে যেটা এসছে যে মিথ্যা বা বিরক্তিকর দাবি বা জবাব সম্পর্কে ক্ষতিপূরণমূলক খরচ, এই খরচটা একটু খেয়াল করেন। আমরা কিন্তু 35-এর যে হেডলাইন সেটা হচ্ছে মোকদ্দমার খরচ, কেমন, আর 35-এর এতে যেটা পড়ছে সেটা হচ্ছে ক্ষতিপূরণমূলক খরচ। এটাও কিন্তু বোঝার মতো বিষয় আছে। একটা হচ্ছে শুধু খরচ, মোকদ্দমার খরচ, আর একটা হচ্ছে ক্ষতিপূরণ মূলক খরচ। এটা হলো কি আপনার 35-এর এ, আর মোকদ্দমার খরচ যেটা মোকদ্দমার খরচ সেটা হচ্ছে আপনার 35। দুটো জায়গার মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা হচ্ছে কম্পেনসেটরি কস্ট, কেমন, একটা হচ্ছে আপনার কম্পেনসেট করবেন, হ্যাঁ, কম্পেনসেটরি কস্ট, আর হচ্ছে শুধু কস্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো কি হলো, 35-এর এর একে যেটা বলা হচ্ছে মিথ্যা বা হয়রানিমূলক মোকদ্দমা বা দাবির কারণে ক্ষতিগ্রস্ত পক্ষ
ক্ষতিপূরণমূলক খরচের জন্য আবেদন করতে পারে এবং আদালত সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত কি করতে পারে, ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের নির্দেশনা দিতে পারে। তাহলে কম্পেনসেটরি কস্ট বা ক্ষতিপূরণমূলক যে খরচটা সেটা সর্বোচ্চ কত দিতে পারবে, 50,000 টাকা। এই জায়গাটায় কিন্তু সংশোধনটা এসেছে। আগে কত ছিল, আগে ছিল হচ্ছে কি আপনার 20 ছিল, এটাই এখন সংশোধিত হয়ে কত এসছে, সেটা সংশোধিত হয়ে এসছে এখন 50,000-এ। তাহলে সর্বোচ্চ এই ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্টটা কত হতে পারে, 50,000। আদালত চাইলে কিন্তু 30 দিতে পারে, 20 দিতে পারে, 10 দিতে পারে, এভাবে কিন্তু দিতে পারে, কিন্তু 50,000-এর উপরে সেটা যাবে না, 50,000-এর উপরে সেটা যাবে না। কোথায় বলা আছে এটা, 35-এর এ এই বিষয়টা বলে দেয়া আছে। কখন মিথ্যা বা হয়রানিমূলক মোকদ্দমা বা দাবির কারণে কেমন ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণমূলক খরচের আবেদনটা করতে পারবে। আর 35-এর এ যেটা বলা হয়েছে, এই ধারার অধীন বর্ণিত কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে আদেশ করা হলে ওই দাবি কিংবা জবাব সম্পর্কে তাকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি প্রদান করা যাবে না। অর্থাৎ এই যে এখানে যে দাবিটা করা হচ্ছে, এই বিষয়ে যদি ফৌজদারিতেও মামলা করার সুযোগ থাকে তাহলে তিনি দেওয়ানিতে থেকে সুবিধা তো গ্রহণ করবেন, ফৌজদারিতে যদি মামলা করার সুযোগ থাকে তাহলে তিনি ফৌজদারিতেও তিনি মামলা করতে পারেন, সে কথাটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপর যেখানটায় চলে যাব সেটা হচ্ছে 35-এর বি। 35-এর বিতে যেটা আছে, 35-এর বিতে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে 35-এর বি 1। খেয়াল করেন, এখানেও আপনাদের বুঝতে সমস্যা হয়। 35-এর বি 1-এ আছে, কোনো মোকদ্দমা বা কার্যধারার যে কোনো স্তরে আদালত দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত বা লিখিতভাবে কোনো আপত্তি পেশ না করা হলে সর্বোচ্চ 2,000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। এখানে টাকাটা হচ্ছে 2,000 টাকা সর্বোচ্চ। হ্যাঁ, সর্বনিম্ন 100, 500, 300, 1900 যাই দিতে পারে, কিন্তু 2,000-এর উপরে যাবে না। তাহলে কি হচ্ছে, কোনো মোকদ্দমা বা কার্যধারার যে কোনো স্তরে আদালত নির্দিষ্ট করে দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত বা লিখিতভাবে কোনো আপত্তি পেশ করা না হলে সর্বোচ্চ 2,000 টাকা খরচ প্রদানের নির্দেশনা দিতে পারে। আর 35-এর B2 এর মধ্যে যেটা আছে, সেখানে যেটা বলা আছে, সেখানে খরচটা হচ্ছে আপনার সর্বোচ্চ 3,000 টাকা। ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে লিখিত জবাব দাখিলের পরবর্তীতে মামলার কোনো পক্ষ যদি কোনো দরখাস্ত পেশ করেন যা আদালতের মতে পূর্বে পেশ করা উচিত ছিল, তাহলে আদালত দরখাস্তকারীকে সর্বোচ্চ 3,000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। আবার বলছি, বিষয়টা হচ্ছে এইরকম যে লিখিত জবাব দাখিলের পরবর্তীতে মামলার কোনো পক্ষ যদি কোনো দরখাস্ত পেশ করেন যা আদালতের মতে পূর্বে পেশ করা উচিত ছিল, তাহলে আদালত দরখাস্তকারীকে সর্বোচ্চ 3,000 টাকা খরচ প্রদানের নির্দেশনা দিতে পারেন। 35-এর বির 1-এ যেটা হচ্ছে 2,000 টাকা, আর এখানে হচ্ছে 35-এর B2-তে যেটা বলা হয়েছে 3,000 টাকা। পার্থক্য যেটা আপনারা ধরতে পারেন না সেটা হচ্ছে 35-এর B1-এর যে বক্তব্য সেটা হচ্ছে মোকদ্দমার যে কোনো কার্যধারায় কেমন আদালত কর্তৃক নির্দিষ্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে দরখাস্ত বা কোনো লিখিত আপত্তি যদি পেশ না করা হয়, অর্থাৎ নির্দিষ্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আপনি কি করেন না, দরখাস্ত বা লিখিত যে আপত্তি সেটা আপনি পেশ করেন না, তখন আদালত সর্বোচ্চ 2,000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। আর 35-এর খ2 এর মধ্যে যেটা বলা আছে, অর্থাৎ 35-এর B2 এর মধ্যে যেটা বলা আছে যে লিখিত জবাবটা দাখিল করা হয়ে গিয়েছে, লিখিত জবাবটা ইতিমধ্যে দাখিল করা হয়ে গিয়েছে এবং পরবর্তীতে কি হচ্ছে, মামলা কোনো পক্ষ একটা দরখাস্ত পেশ করেছেন কেমন, যেটা আদালতের কাছে মনে হচ্ছে যে ইতিমধ্যে লিখিত জবাব এটা দেওয়া হয়েছে, তারপরে তারা একটা আবেদন করেছে, এই আবেদনটা তারা অনেক আগেই করতে পারতেন, আদালতের কাছে মনে হচ্ছে যেটা অনেক আগেই করার সুযোগ ছিল কিন্তু তারা করেন নাই, বা এটা পূর্বে পেশ করা উচিত ছিল, এটা আদালতের কাছে মনে হচ্ছে, তখন আদালত এই দরখাস্তকারীকে সর্বোচ্চ 3,000 টাকা খরচ প্রদানের নির্দেশনা দিতে পারে। এটা হচ্ছে এখানকার বেসিক পার্থক্য। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা 1 থেকে 35 ধারা পর্যন্ত পড়লাম প্রথম ক্লাসে। যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবেন যে আপু এখানে সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সমস্যাটা সমাধান করার। আর দেওয়ানি কার্যবিধি কিন্তু আসলেই অনেক সহজ, একটু যদি বুঝে পড়েন দেখবেন এখান থেকে এমসিকিউতে খুব সহজেই আপনারা 15-16 মার্কসে পেয়ে যেতে পারেন। 20 মার্কস থাকে, খুব ইজিলি এখানে 15 থেকে 16 মার্কস ওঠানো কিন্তু ইজিলি সম্ভব যদি কেউ একটু পড়েন, বুঝে পড়েন। তো আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।